আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা আবার লাইভে আসলাম। তো আজকে আমরা অ্যাকচুয়ালি সরল লেখাই স্টার্ট করব। তবে তোমরা যারা জয়েন করছো ক্লাসের শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। আমরা যারা জয়েন করছি ক্লাসের শুরুতে তারা ক্লাসটা শেয়ার করে দিই। আমরা যারা জয়েন করছি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিই এবং পাড়া প্রতিবেশী যতজন আছে তাদেরকে মেনশন করার অবশ্যই প্রয়োজন। না হয় কিন্তু তোমার একটা অধিকার ক্ষুণ্ণ হবে, কারণ কিছুক্ষণ পর আইসা বলবে, বন্ধু তুই আমাকে মেনশন দিলি না, তোর সাথে আরই চড়বো না আর গাড়ি। সো তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। যারা জয়েন করছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। দ্রুত আমরা আমাদের ক্লাসের দিকে ফেরত যাই। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর একই সাথে আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্টে একটু জানিয়ে দিই। আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্টে একটু জানিয়ে দিই। কে কোন জায়গা থেকে জয়েন করলাম কমেন্টে একটু জানিয়ে দিই। আমরা কে কোন কলেজ থেকে জয়েন করলাম এবং কে কোন বেস একটু জানিয়ে দিই। এখানে 21-22 দুইটা বেস থাকার কথা। সো কে কোন কলেজ থেকে জয়েন করলাম এবং কে কোন বেস একটু আমরা কমেন্টে জানিয়ে দিই। আগে একটু পরিচিত হয়ে নিই, তারপর আমরা ক্লাস শুরু করব। ওকে, অনেকে অনেক বেসের দেখা যাচ্ছে, অনেকে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে। মোহাম্মদ সিয়াম গোপালগঞ্জ, অরূপ সেনগুপ্ত গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ চিটাগং, সাজিদুল ইসলাম 22 বেস, বিবি মরিয়ম হাজারাতুজু 22 বেস, রোকেয়া পারজানা ইভা মহসিন কলেজ চিটাগং 22 বেস, কথা হলিক্রস কলেজ ঢাকা 22 বেস, সাবিহা সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম 22 বেস, শিয়াম টুঙ্গিপাড়া চিটাগং মাগুরা, আরও অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে। মাহি চিটাগং কলেজ 22 আমার কলেজ। হানা বাকি ফার্স্ট ইয়ার হয়েও সেকেন্ড ইয়ার মনে হয়। সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ। ওকে, যাক তাহলে আমরা শুরু করতে থাকি। অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে, যারা জয়েন করার হোপফুলি আশা করি জয়েন করে ফেলছে। আর বাকিরা যাতে যদি জয়েন করবে। আর তোমরা যদি কেউ এখনও ক্লাসটা শেয়ার না করে থাকো, শেয়ার না করলে কি ক্লাসটা জমে? শেয়ার না করলে ক্লাসটা কি জমে বলো? যারা শেয়ার করে নাই তারা যারা শেয়ার করো নাই তারা একটু কষ্ট করে শেয়ার করে দাও। আর আমাকে একটু কনফার্ম করো, আমরা এখনই শুরু করে দিচ্ছি। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার হয় আমরা এক্ষুনি স্টার্ট করে দিচ্ছি। আমরা সময় ক্ষেপণ করব না, সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। পড়ালেখা করে একটু সামনে আগাতে চাই। আসো আমরা আমাদের নীতিটাকে ঠিক রেখে সামনের দিকে আগাই। তো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সরল রেখা। তুমি আমার দিকে তাকাও, তুমি দেখবা এটা সরল মানুষ। যে মানুষ সরল তার নাম সরল মানুষ। এক্সাম্পল হিসেবে ইমু ভাইয়া। যে রেখা সরল তার নাম হচ্ছে সরল রেখা। যে মানুষ সরল তার নাম হচ্ছে সরল মানুষ।
যে রেখা সরল তার নাম হচ্ছে সরল রেখা। তো আমরা আসো সেই সরল রেখাটাকে আমরা সহজ করে দেখব। নামেই সরল, তার মধ্যে নাই কোনো বক্র, সবসময় তুমি সরল রেখার মধ্যে থাকবা আবদ্ধ। তবে অনেকগুলো সরল রেখা মিলে আমাদের তৈরি করতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, অনেক ধরনের ভুজ, সেগুলোই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তবে সবার মূলে একটা জিনিস, তার নাম হচ্ছে সরল রেখা। এই রেখা যদি আমরা আলোচনা করতে যাই, সরল রেখা যদি আলোচনা করতে যাই, তার আগে রেখা কী জিনিস সেই জিনিসটা জানা চাই। এই রেখা যদি আমরা জানতে চাই, রেখার ডেফিনিশনটাই অবশ্যই আমাদের জানা চাই। এই ডেফিনিশন জানতে গেলে আমাদের অবশ্যই জ্যামিতি সম্পর্কে একটু ধারণা জানারই কথা। সেই জ্যামিতি সম্পর্কে ধারণা করতে গেলে আমাদের কি ইচ্ছে হয় না? যেমন রাস্তাঘাটে যখন তোমাকে কেউ একজন দেখে, বাবু তোমার আব্বুর নাম কি, বাবু তোমার আব্বুর নাম কি, তোমাদের বাড়ি কোনটা, এরকম জিজ্ঞেস করে না? আমরা জিজ্ঞেস করব, জ্যামিতি তোমার আব্বাকে। সে একটু ভাব নিয়েও উত্তর দিল, মাই ফাদার ইজ ইউক্লিড। এর মানে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। ভাই জনক মানে তো আব্বা, পিতা, বাবাজি, হ্যাঁ, সমর্থক শব্দ। তাহলে সেই জ্যামিতির জনক ইউক্লিড যে জ্যামিতি আবিষ্কার করছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে স্টার্ট করব। আর আমার নিজের পরিচয় একটু করে না দিলে নয়, যদিও অনেকেই জানো। তো আমি হচ্ছে ইফতেখার হোসেন ইমু, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চুয়েট, যদিও অলমোস্ট অলরেডি বের হয়ে গেছি। আর হচ্ছে কলেজ ছিল চিটাগং কলেজ। তো আসো প্রথমে আমরা ইতিহাসের প্রাথমিকতা দিয়ে শুরু করব। একটা জিনিস জানতে হলে তার ইতিহাস সম্পর্কে একটু করে আলোচনা করিতে হয়। ইতিহাসের আলোচনা না করিলে জিনিসটা কেমন জানি একটু অস্পষ্ট হয়ে রয়। ওই কারণে আমাদের আলোচনা ইতিহাস দিয়ে শুরু করতে হয়। তার জন্য আমাদের হেডলাইন ইতিহাসের প্রাথমিকতা। সেই ইতিহাসের প্রাথমিকতা দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। এবং ক্লাস করার পর তুমি বুঝতেই পারবা কিভাবে পেতে হয় গণিতে A+। তার জন্য ধৈর্য সহকারে অবশ্যই করিতে হবে আমাদের ইউজফুল ক্লাস। আসো আমরা সেই ক্লাস শুরু করে দিই। আমরা মজায় ক্লাস করব। আমরা সেই প্রাথমিকতা দিয়ে শুরু করে ভালোবাসা দিয়ে শেষ করব আমাদের আজকের ক্লাস। আসো আমরা শুরু করে দিই। প্রথমত আসো আমাদের ইতিহাসের প্রাথমিকতায় যদি যাই, আমাদের জ্যামিতি নিয়ে আমাদের সিলেবাসে, ইন্টারমিডিয়েটের সিলেবাসে জ্যামিতি যদি আমরা জানি, জ্যামিতির 3টা অধ্যায় আছে। একটা হচ্ছে তোমার সরল রেখা, আরেকটা হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে কনিক। এই সরল রেখা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে, বৃত্ত ফার্স্ট পেপারে, কনিকটা হচ্ছে সেকেন্ড পেপারে। এই 3টা হচ্ছে আমার জ্যামিতির অন্তর্ভুক্ত আমাদের এইচএসসি লেভেলের সিলেবাসে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া জ্যামিতিটা কি? এই জ্যামিতি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দুটো অংশ পাবো, জ্যা প্লাস মিতি। এই যে জ্যা মানে হচ্ছে ভূমি, মানে জিওমেট্রি বলি না, জিওমেট্রি। তাহলে আমাদের এটা মানে হচ্ছে ভূমি বা স্থান। আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি মানে কি? ভূমির পরিমাপ। তাহলে ভূমি যে কথা, স্থানও সেম কথা। তাহলে ভূমি বা স্থানের পরিমাপ করিতে হয় যার মাধ্যমে, তার নাম হচ্ছে জ্যামিতি। তাহলে ভূমি বা স্থানের পরিমাপ করার জন্যই অ্যাকচুয়ালি জ্যামিতির উদ্ভব হয়েছে। এবং এই যে জ্যামিতিটাকে বৈজ্ঞানিকভাবে, গাণিতিকভাবে সবচেয়ে বেশি ইউজফুল করার জন্য যে আমাদেরকে হেল্প করেছে, তার নাম আমার মতো রস্যই দিয়ে শুরু, তার নাম হচ্ছে বিজ্ঞানী ইউক্লিড। সেই ইউক্লিডকে আমরা বলি হচ্ছে জ্যামিতির জনক। তাহলে এগুলো কেন বলতেছি? কারণ MCQ তো অনেক সময় চলে আসতে পারে। তাহলে আমাদের প্রথম কথা, ভাইয়া জ্যামিতির জনককে এই সবাই একটু বলো তো। জ্যামিতির আব্বাকে, জ্যামিতির বাবাকে, জ্যামিতির ফাদারকে, জ্যামিতির আর কি বলা যায়, পিতাজিকে, আমাদের জ্যামিতির ড্যাডকে, যেটাই বলো না কেন, কে একটু কমেন্টে বলো তো জ্যামিতির জনককে। একবার আমাকে একজনে জিজ্ঞেস করতেছিল, বুঝছো, বলে যে আচ্ছা ভাইয়া মনে করেন যে হচ্ছে এই যে ভাইয়া, আচ্ছা আমরা কোনো কিছু জিজ্ঞেস করার সময় জনক কেন বলি? এটার জনক, ফিজিক্সের জনক, গণিতের জনক, জ্যামিতির জনক কেন ভাইয়া? জননী কি করেছে কেন আমরা জননী বলি না, আমরা কেন জনক বলি? মানে আমি খুব সুন্দর করে আনসার দিলাম। একটা গাছের মধ্যে মনে করো তুমি পানি ডালতেছো, তাহলে তুমিই বলো এই গাছটা যে মাটিতে উৎপন্ন হয়েছে, তুমি কি মাটিটাকে গাছের মালিক বলবা নাকি যে পানি দিয়ে বড় করছে তাকে বলবা? অবশ্যই তাকেই বলবা। যে আর যদি আমরা সিম্পলভাবে বলতে চাই, আসলে এটার প্রকৃত কারণ যদি বলতে চাই, আমরা দেখি যে কোন একটা পার্সন, সে ছোটোকাল থেকে বড় হওয়া পর্যন্ত তাকে মাতা জন্মদান করলেও পিতা যে কাজটা করে আজীবন তাকে ছায়ার মতো লেগে থাকে। হ্যাঁ, যেহেতু তার ছোটোকাল থেকে বড় হওয়া পর্যন্ত ছায়ার মতো যে তাকে সব কিছুর ব্যবস্থা করতে, তার নাম পিতা। ওই কারণে আমরা সব কিছুকে পিতা দিয়ে বিবেচনা করি।
তাহলে আসি, হ্যাঁ জনক হচ্ছে ইউক্লিড, হ্যাঁ জনক হচ্ছে ইউক্লিড, তাহলে আমাদের জ্যামিতির জনক হচ্ছে কে? ইউক্লিড। এবার তুমি যদি জ্যামিতির সম্পর্কে আলোচনা করতে যাও তাহলে দেখো তোমাকে বলছেই ভাই কোনো কিছু আমি পরিমাপ করিতে চাই তার জন্য নিশ্চয়ই রেখা নামক কোনো একটা বস্তুকে আমার জানা চাই। হ্যাঁ, এই জ্যামিতি পড়তে হলে মৌলিক ধারণার জন্য যে সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে তার নাম হচ্ছে রেখা। এবার ভাইয়া রেখা জিনিসটা কি? আমার বান্ধবী আছে তার নাম হচ্ছে রেখা, না তোমার বান্ধবী রেখাকে নিয়ে আমার কোনো কথা বলার দরকার নাই, আমরা জ্যামিতির রেখা নিয়ে কথা বলবো। তাহলে সেই রেখা, এই রেখার যদি ডেফিনেশন দিই, রেখার সর্বপ্রথম ডেফিনেশন দিয়েছিল বিজ্ঞানী ইউক্লিড। বিজ্ঞানী ইউক্লিড বলল প্রস্থহীন দৈর্ঘ্যকে রেখা বলে। কি সুন্দর, কি সুন্দর, প্রস্থহীন দৈর্ঘ্যকে রেখা বলে। যেমন এটা দেখো, তার একটা দৈর্ঘ্য আছে, তার একটা দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই। পরবর্তীতে দেখা গেছে এটা একটু একটু অন্যরকম কেমন জানি, এটাকে আমরা আধুনিক যখন আমরা হয়েছি আমরা আস্তে আস্তে এটাকে আরও আপডেটেড করছি। তো আমরা প্রথমত ইউক্লিডের মতো বলা হয় যে রেখা মানে হচ্ছে প্রস্থহীন দৈর্ঘ্য, মানে যে দৈর্ঘ্যের কোনো প্রস্থ নেই তাকে আমরা রেখা বলি। এবার আসো আমরা যদি গাণিতিকভাবে বলি, তাহলে রেখার একটা আলাদা করে ডেফিনেশন দিতে হয়, রেখার একটা আলাদা করে ডেফিনেশন দিতে হয়। সেটা হচ্ছে কি, মানে আমরা ডেফিনেশনটা পরে পড়বো, তবে আপাতত আমরা একটা কাজ করি। দেখো মনে করো আমাদের কোন একটা তল আছে সমতল, এই তলের মধ্যে মনে করো কয়েকটা বিন্দু আছে, এই যে অনেকগুলো বিন্দু আছে বা একটা বিন্দু আছে। এই যে এই বিন্দুটা মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা কি বিন্দু। এটা কেমন বিন্দু? এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, মানে হচ্ছে এই বিন্দুটা এক জায়গায় থাকে না, এই বিন্দুটা আমার আস্তে আস্তে চলতেছে। এই বিন্দুটা চলে এখানে গেল, এরপর এখানে গেল, এরপর এখানে গেল, এই বিন্দুটা চলতেছে। এই যে কোন একটা সমতলে কোন একটা বিন্দু যে চলতেছে, এই যে কোন একটা বিন্দু যে চলতেছে সে কোন পথে চলতেছে? অবশ্যই তুমি আমাকে বলবা ভাই এই বিন্দুটা যে পথে চলছে সেই পথটার নাম হচ্ছে এই পথ। কোন একটা সমতলে, মেইনলি আমরা কার্তেশীয় সমতল বলি, একটু পরেই বলবো, কোন একটা সমতলে একটা চলমান বিন্দু যে পথে চলে তার নামকে আমরা বলি, যে পথে চলে সেই পথটার নাম হচ্ছে সঞ্চারক পথ। আমরা বলি কি? সঞ্চারক পথ। আমাদের সরলরেখার 4 নম্বর অধ্যায় পড়বো সঞ্চারক পথ। তাহলে আমরা এখন থেকে জেনে নিই সঞ্চার পথ বা সঞ্চারক পথ কী জিনিস। কোনো একটা তলের মধ্যে কোনো একটা বিন্দু যদি চলমান থাকে, একটাও হতে পারে একাধিক বিন্দু, আমাদের একটা বিন্দু চলমান থাকে শর্ত সাপেক্ষে অবশ্যই, আমাদের সেটা আমরা পরে আরও ডিটেলস আলোচনা করব। আপাতত এটা মাথায় রাখি, কোনো একটা বিন্দু যদি চলমান থাকে তাহলে সে যে পথে চলমান সেই পথটার নাম হচ্ছে সঞ্চারক পথ। যেমন আমি যদি বলি তোমার কাছে কাটা কম্পাস আছে না, পেন্সিল কম্পাস আছে না, এই পেন্সিল কম্পাসে তুমি এমনি করে একটা পেন্সিলকে এভাবে ধরিয়া এভাবে করে তুমি বৃত্ত অঙ্কন করো না? অবশ্যই করো। এই যে একটা বৃত্ত অঙ্কন করলা, এই কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে অঙ্কন করলা, তাহলে কাকে তুমি বৃত্ত বলতেছ? এটাকে না, তুমি বৃত্ত বলতেছ এটাকে। আসলে কিভাবে বৃত্ত সৃষ্টি হলো? এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা এই পথে চলমান, তাহলে এই চলমান বিন্দুটা এভাবে চলে, যে পথে চলে সেই পথটা একটা বৃত্ত সৃষ্টি করে, তাহলে এই বিন্দুর দ্বারা সৃষ্ট সঞ্চার পথের নাম হচ্ছে বৃত্ত। এই বিন্দু দ্বারা সৃষ্ট সঞ্চার পথটার নাম হচ্ছে বৃত্ত। একইভাবে কোনো একটা বিন্দু, এটাকে আমরা একটা রেখাও বলতে পারবো। রেখা মানে হচ্ছে কোনো একটা বিন্দু দ্বারা সৃষ্ট পথটাকে আমরা বলি হচ্ছে রেখা। এখন আমরা তাহলে বললাম চলমান বিন্দুর সঞ্চার পথ যাকে ইচ্ছা মতো বর্ধিত করা যায়। রেখার অন্যতম বৈশিষ্ট্য, তাকে তুমি বর্ধিত করতে পারবা। ভাই তোমার কথা হচ্ছে, তোমাকে বললো ভাই এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা। এই রেখাটা মানে হচ্ছে এই রেখাটার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, তাকে যেদিকে ইচ্ছে বর্ধিত করতে পারবা। যেমন আমি যদি বলি এটা একটা রেখা, এটাকে যদি আমি এভাবে প্রকাশ করি সমস্যা নাই, এভাবে প্রকাশ করি কোনো সমস্যা নাই, মানে একটা রেখাকে তুমি ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা। রেখার নির্দিষ্ট কোনো কি নাই, নির্দিষ্ট কোনো অংশ নাই, রেখার নির্দিষ্ট কোনো অংশ নাই, রেখার নির্দিষ্ট কোনো অংশ নাই যাকে ইচ্ছা মতো বর্ধিত করা যায়। কিন্তু হিসাব নিকাশের জন্য নির্দিষ্ট একটা অংশ নিশ্চয়ই আমরা চাই, অবশ্যই চাই। তাহলে আমরা বলি এই পুরোটা হচ্ছে একটা রেখা, এই রেখা থেকে যখন আমরা একটা নির্দিষ্ট অংশ বাছাই করে নিব তখন আমরা তাকে নাম দিই হচ্ছে রেখাংশ। অনেকে আমরা এটা ভুল করে ফেলি, রেখা আর রেখাংশের পার্থক্য বুঝি না। রেখা মানে হচ্ছে আমাদের কোন একটা চলমান বিন্দুর সঞ্চার পথ যাকে ইচ্ছা মতো বর্ধিত করা যায়। এই যে আমার মন, এই আমার মনটা হচ্ছে একটা, তুমি বলতে পারো যে হচ্ছে রেখার মতো, ইচ্ছা মতো বর্ধিত করা যায়, অসীম অসীম অসীম। কিন্তু কেউ একজন বলতেছে ভাইয়া আপনার মন থেকে এই অংশটা আমাকে দিন, তখন সে কিন্তু আমার পুরো মন নেয় নাই, সে আমার একটা মনের একটা অংশ নিল, তাকে আমরা বলতে পারি, আমি যদি এটাকে বলি মন, সেটা হচ্ছে মনের একটা অংশ মানে মনাংশ। তাহলে আমি যদি বলি এটা একটা রেখা, রেখার একটা অংশ মানে হচ্ছে রেখাংশ।
আশা করি হিসাব ক্লিয়ার। তাহলে আমাদের অলরেডি বুঝে গেলাম ভাই রেখা আর রেখাংশের পার্থক্য। এবার যদি আমি বলি রেখা, ভাই রেখা কয় প্রকার? রেখা দুই প্রকার। প্রথম কথা হচ্ছে কি কি ভাইয়া? একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে বক্র। মানে হচ্ছে যেটা আমার সোজাসুজি চলে যায় তার নাম হচ্ছে সরল, আর যেটা আঁকা বাঁকা যায় তার নাম হচ্ছে বক্র। তাহলে আমাদের এই যে রেখা, রেখা তার দুই প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে বক্র। এটা তোমরা জানো। এই রেখাটা কেমন রেখা? সরল রেখা। এই রেখাটা কেমন রেখা? বক্র রেখা। আমাকে বুঝছো একবার ইন্টারমিডিয়েটে থাকতে, আমার ইন্টারমিডিয়েটে থাকতে যখন কলেজে ক্লাস করতে গেছি, স্যারে তোমার সরল রেখার ক্লাস নিচ্ছে। এখন আমাদের বন্ধু বান্ধব তো মনে করো এরা খুবই এক্সপার্ট, এরা হচ্ছে খুবই ট্যালেন্ট। আমি তো আর ট্যালেন্ট না। আর ওরা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মনে করো হচ্ছে প্রচুর পড়াশোনা করছে। আর আমি হচ্ছে কলেজে যেদিন ভর্তি হয়েছি সেদিন খুঁজতেছি কোন স্যার ভালো পড়ায়। তো অ্যাকচুয়ালি হচ্ছে তো এর আগে আমি মনে করো মামার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, ফুপার বাড়ি, যত বাড়ি সব বাড়ি ঘুরে আম কাঁঠাল খাইয়ে তরতাজা হইয়া কলেজে আসলাম। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করিল, আচ্ছা বলো তো হ্যাঁ তুমি, আমি তখন একেবারে ছোটোখাটো ছিলাম, বলো যে হ্যাঁ তুমি বলো তো এই পিচ্ছি, তুমি বলো তো সরল রেখা কাকে বলে? আমি বললাম স্যার যে রেখাটা বক্র নয় তাকে আমরা সরল রেখা বলি। স্যারে বললো তাহলে বক্ররেখা কাকে বলে? স্যার যেটা সরল নয় তাকে আমরা বক্র বলি। খুব সুন্দর আনসার না? স্যার চাইছিল এটা যে সরল রেখার বক্ররেখার আমরা সামনে একটা ডেফিনেশন দিব 4 নম্বর অধ্যায়ে, সেইটা স্যার চাইছিল। কিন্তু আমি তো কি সঞ্চার এগুলো বুঝিও না। পরে আমার এক বন্ধু আনসার দিয়েছে খুব সুন্দর করে, কিন্তু আমি তো সুন্দর করে আনসার দিতে পারি না। আমার আনসারে ভুল কোথায় তুমি আমার বলো? যে রেখাটা বক্র নয়, বাঁকা নয়, তাকে বলে সরল রেখা, আর যেটা সরল নয় তাকে বলে বক্ররেখা। সিম্পল। আর পরীক্ষা যদি মনে করো আমাকে বলতো সরল রেখা নিয়ে একটা প্যারালেখা, খুবই সুন্দর করে লিখে দিতাম। সরল রেখা হচ্ছে এক ধরনের রেখা যে রেখাটা বক্র নয়। সরল রেখা এক ধরনের রেখা যে রেখাটা সরল হয়। সরল রেখা এক ধরনের রেখা যে রেখাটা বক্র হওয়ার কোনো কারণই নেই। সরল রেখা একটা রেখা যে রেখাটা সবসময় সরল হয়। অতএব আমরা বলতে পারি সরল রেখা এক ধরনের রেখা যেটা হচ্ছে সরল রেখা। শেষ। ফুল মার্কস পেয়ে যাব। কি বলো? অনেকে বলে ভাইয়া পরীক্ষা বানাই লিখতে পারি না। কি বলে বানাই লিখতে পারি না? আমি জীবনে কত বানাই লিখছি, কি বলে? আচ্ছা আসো, তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম ভাইয়া সরল রেখা, বক্ররেখা। এবার আসি, আমরা যদি অ্যাকচুয়ালি তুমি যদি শুধুমাত্র যে আমাদের জ্যামিতিটাকে যদি আমরা পারফেক্টলি অ্যানালাইজ করতে যাই, আমরা শুধুমাত্র বীজগণিত দিয়ে, নর্মালি আমরা জ্যামিতির মধ্যে আলোচনা করি কি নিয়ে? বীজগণিত নিয়ে, স্থানাঙ্ক ব্যবস্থা। শুধুমাত্র বীজগণিত দিয়ে খুবই আমাদের জ্যামিতিকে খুব সুন্দর করা যায় না। এই আমাদের বীজগণিতকে আমাদের জ্যামিতিকে খুবই সুন্দর করার জন্য তার সাথে ত্রিকোণমিতির যে একটা আমাদের বীজগণিতের সাহায্যে আমাদের গণিতের যে প্রয়োগ, এটা অ্যাকচুয়ালি করছিল হচ্ছে রেনে দেকার্তে হচ্ছে আমাদের আমাদের বীজগণিতের সাহায্যে যে গণিতের প্রয়োগ, মানে হচ্ছে আমরা এখন আমাদের এই যে বীজগণিতের সাহায্যে যে আমাদের জ্যামিতির যে প্রয়োগটা, সরি গণিতের প্রয়োগ লিখছি, এখানে জ্যামিতির প্রয়োগ হবে। বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ, ওই জন্য উল্টোপাল্টা মনে হচ্ছে। জ্যামিতির প্রয়োগ, বীজগণিতের সাহায্যে যে জ্যামিতির প্রয়োগ, অর্থাৎ জ্যামিতিটাকে যে বীজগণিতের সাহায্যে প্রকাশ করা যায় সেটাই আমরা করব। সেটা সর্বপ্রথম করে দেখাইছি বিজ্ঞানী রেনে দেকার্তে আমাদের বিজ্ঞানী বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ দেখাইছে। এবং এই রেনে দেকার্তে নাম অনুসারে আমরা পাই দেকার্তে, সেখান থেকে পাই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই রেনে দেকার্তের নাম অনুসারে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশিয়ান কোঅর্ডিনেট পাই আমরা রেনে দেকার্তের নাম অনুসারে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সরল রেখার বেসিক জিনিসগুলো। এবার আসো আমরা মেইন থিমে চলে যাব। বলো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদিও কোয়েশ্চেন থাকার কথা না, এখন আমরা পড়াই নেই। তাহলে দেখো ওভারঅল, তাহলে আমরা যদি বলি ভাই সিম্পল কথা হচ্ছে আমরা সরল রেখা পড়বো। সরল রেখা পড়তে হলে রেখা লাগবে, রেখা পড়তে হলে আমাদের রেখার কোত্থেকে আসছে সেটা জানা লাগবে, সেটা জানতে হলে আমাদের জ্যামিতি জানা লাগবে, জ্যামিতি জানতে হলে আমাদের জানতে হবে জ্যামিতি জিনিসটা কি। জ্যামিতি জিনিসটা হচ্ছে আমাদের জ্যামিতির সন্ধি বিচ্ছেদ করলে জ্যা প্লাস মিতি হয়। জ্যা মানে ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ। জ্যামিতি মানে হচ্ছে ভূমি বা স্থানের পরিমাপ। এই জ্যামিতির জনক হচ্ছে বিজ্ঞানী ইউক্লিড, কারণ তার নামও রস্য দিয়ে শুরু, ইউবইয়ের নামও রস্য দিয়ে শুরু, তার নাম হচ্ছে বিজ্ঞানী ইউক্লিড। আর জ্যামিতির নিয়ে আমাদের 3টা অধ্যায় আছে, সরল রেখা, বৃত্ত, কণিক। তার মধ্যে আমরা পড়বো
পড়বো হচ্ছে সরলরেখা। এখন যদি সরলরেখা পড়তে যাই তার জন্য লাগবে রেখা। এই রেখাটা যদি আমি বলি, রেখাটাকে প্রথম সংজ্ঞায়িত করছে বিজ্ঞানী ইউক্লিড। সে বলছে প্রস্থহীন দৈর্ঘ্যকে আমরা বলি রেখা। এরপর আমাদের যদি আমরা সুন্দর করে স্মার্ট ওইটা আনসার দিয়ে চাই তাহলে আমরা বলবো কোন একটা চলমান বিন্দুর সঞ্চারপথকে আমরা রেখা বলবো, এবং যা কোন একটা চলমান বিন্দুর সঞ্চারপথকে আমরা রেখা বলবো যাকে ইচ্ছামতো বর্ধিত করা যায়। যদি তাকে ইচ্ছামতো বর্ধিত না করা যায়, তাকে কিছুটা অংশ খণ্ডিত করে অংশ কেটে নেওয়া হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে রেখাংশ। এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে আমরা বলি সরল আর একটাকে বলি বক্র। যেটা সরল সেটা হচ্ছে বক্র নয়, যেটা বক্র সেটা হচ্ছে সরল নয়। এখান থেকে পাইলাম সরল রেখা আর বক্ররেখা। এই সরল রেখা নিয়ে আমরা পুরো অধ্যায়ে আলোচনা করব, এবং মাঝখানে বক্ররেখা, বৃত্ত এগুলো আমাদের বিভিন্ন ধরনের সঞ্চারপথ আসবে। এরপর হচ্ছে আমাদের বীজগণিতের সাহায্যে জ্যামিতির যে প্রয়োগটা, এটা দেখাইছে বিজ্ঞানী রেনে দেকার্তে। উনি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে এটা দেখাই দিয়েছে। ওই কারণে রেনে দেকার্তের নাম অনুসারে এটাকে বলা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। শেষ। সুমাইয়া ইসলাম, ইউক্লিড ইউ দিয়ে না। এই আমি কি ইংলিশ ক্লাস নিচ্ছি? আমি বাংলা ক্লাস নিচ্ছি। ওইরকম আইনস্টাইনের ইংলিশও তো ই দিয়ে শুরু হয়। আমি কখনো বলছি আমি ই পড়া আইনস্টাইন বলি তো নাই। আচ্ছা, এবার আসো আমরা তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে ভাইয়া স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। ভাইয়া আমরা এবার পড়ব হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা পড়ব হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো অ্যাকচুয়ালি আমরা কেন স্থানাঙ্ক ব্যবস্থা পড়ব, তো আমরা একটু বলে রাখি। স্থানাঙ্ক ব্যবস্থা একটা কারণে পড়বো, আমরা পড়তেছি কি সরল রেখা। এখন যদি সিম্পলি তোমাকে একটা সরল রেখা আঁকতে হয়, তুমি কীভাবে আঁকবা? আমি তোমাকে বললাম দেখো, তোমাকে বলা হলো একটা সরল রেখা আঁকো, তুমি কি এই কাজটা করবা? বা একটা বিন্দু নেন, এই বিন্দুটাকে টোকা মারেন, টোকা মারলে সে যেদিকে যাবে সেটা হচ্ছে রেখা। যদি সোজাসুজি যে তার নাম হচ্ছে সরল রেখা, এবার তার বলা যাবে না। তো সিম্পল আমাকে যে কাজটা করতে হবে, সরল রেখা আঁকার নিয়ম হচ্ছে আমাকে দুইটা বিন্দু নিতে হবে। সরল রেখা আঁকার জন্য কয়টা বিন্দু নিতে হবে? দুইটা বিন্দু। একটা বিন্দু নিলাম এ বিন্দু, আর একটা বিন্দু নিলাম হচ্ছে বি বিন্দু। এই দুইটা বিন্দুকে যদি তুমি সংযুক্ত করে দাও, দুইটা বিন্দুকে সংযুক্ত করে দিলে যে রেখাটা পেয়ে গেলা তার নাম হচ্ছে সরল রেখা। তাহলে এই সরল রেখাটা আমরা পাইলাম। সরল রেখা যদি তোমাকে আঁকতে বলে, তুমি দুইটা বিন্দু দিয়ে সরল রেখা আঁকবা। তাহলে এই সরল রেখা আঁকার জন্য তোমার কি লাগলো? বিন্দু লাগলো। এখন তোমাকে যদি বললাম বিন্দু লাগলো, এবার তুমি জিজ্ঞেস করবে না ভাই এই বিন্দুটা কোথায়। এখন তুমি আমাকে বললা ভাই এই বিন্দুটা কোথায়। তাহলে এই যে কোথায় সেটা জানার জন্য, তার জন্য আমার লাগবে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তার জন্য কি লাগবে? স্থানাঙ্ক ব্যবস্থা। কোথায়? তাহলে আমাদের এই নিয়মটা যে আমরা কেন স্থানাঙ্ক ব্যবস্থা করব, কোন একটা বিন্দু এক্স্যাক্টলি কোন পজিশন আছে সেটা বোঝার জন্য। তাহলে কোন একটা বিন্দুর পজিশন সেটা এক্স্যাক্টলি ডিফাইন করার জন্য, কোন একটা বিন্দু কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ব। এই স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা পড়তে যাই, আমরা টোটাল দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা পাবো। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পাবো হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা পাবো। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে একটা হচ্ছে আমাদের কার্তেশীয়, একটা হচ্ছে কার্তেশীয়, যেটা বিজ্ঞানী রেনে দেকার্তের নামানুসারে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। মায়েরা রাগ করিও না যে ভাইয়া পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে কিন্তু মায়ের স্থানাঙ্ক ব্যবস্থা নাই কেন। তোমরা টেনশন ফ্রি থাকো, যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থা মায়ের স্থানাঙ্ক ব্যবস্থা নাই, তোমাদের কোনো টেনশন নাই, পোলাদেরকে নিয়ে টানাটানি করুক। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাকচুয়ালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। প্রথমে আমি কোন স্থানাঙ্ক ব্যবস্থা করব? আমি প্রথমে পড়ব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা পড়াশুনো করব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে কয়েকটা টার্ম সম্পর্কে খুব ভালো করে জ্ঞান রাখতে হয়। তো আমি সেই টার্মগুলো আগে একটা একটা করে লিখি। আমি এখানে নোট করে রাখছি যে পয়েন্টগুলো। তো আমি একটা একটা করে পয়েন্ট এখানে লিখি যে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে আলোচনা করতে হবে সরল রেখা, যেটা অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। এরপর আমাকে আলোচনা করতে হবে তল নিয়ে যে তল কি। এরপর আমাকে আলোচনা করতে হবে সমতল নিয়ে, যে সমতল জিনিসটা কি। আমরা কিন্তু আজকে বেসিক ক্লাস নিচ্ছি, সো বেসিক যে ডেফিনিশন এগুলো সবগুলো আমরা বলে দিচ্ছি। এগুলো এমসিকিউ, আবার ম্যাথ করার সময় তোমার বেসিক জিনিসগুলো লাগবে। এরপর সমতল, এরপর আমরা পড়ব হচ্ছে আয়ত অক্ষ,
এরপর আমরা পড়ব হচ্ছে মূলবিন্দু। এরপর আমরা পড়ব হচ্ছে মূলবিন্দু বা ফোল বলা হয় এটাকে, ফোল, মূলবিন্দু বা ফোল বলা হয়। তাহলে এরপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ। এরপর আমরা পড়ব হচ্ছে ক্রমজোড়, এরপর আমরা পড়ব হচ্ছে ক্রমজোড়। এরপর আমরা পড়ব হচ্ছে ভুজ ও কোটি, এরপর আমরা পড়ব হচ্ছে ভুজ ও কোটি। এরপর আমরা পড়ব হচ্ছে চতুর্ভাগ, এরপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে চতুর্ভাগ, এরপর আমরা পড়ব হচ্ছে চতুর্ভাগ। তাহলে এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা টার্ম আমাকে জানতে হবে, প্রত্যেকটা ডেফিনেশন আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু একবারে তাড়াতাড়ি করে আমরা বলে দিই। প্রথম কথা হচ্ছে ভাইয়া সরল রেখা, যেই রেখাটা সোজা সরল। দেখো আমরা কিন্তু সরল রেখার স্মার্ট ডেফিনেশন দিব যখন আমরা সরল রেখার 4 নাম্বার অধ্যায়, আমরা এটাকে আমরা বলি হচ্ছে সঞ্চারপথ 3D। তো 3Dতে গেলে আমরা স্মার্ট একটা ডেফিনেশন দিব। আপাতত তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি আমার মতোই আনসার দিবা, যে রেখাটা বক্র নয়, দেখতে কিন্তু সরল মনে হয়, তার নাম হচ্ছে সরল রেখা। তাহলে আসো, আমরা অলরেডি বুঝে গেছি কোনটা সরল রেখা। এবার আসো তল। তল বলতে আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করি। একটু আগেই তোমাকে বলছি, যদি পরীক্ষায় স্যার তোমাকে বলে তুমি একটা সরল রেখা অঙ্কন করো, তুমি কি করবা? তুমি যে কাজটা করবা, কিভাবে অঙ্কন করবা, তুমি প্রথমে 2টা বিন্দু সিলেক্ট করবা, ওই 2টা বিন্দুকে তুমি স্কেল দিয়ে যুক্ত করে দিলে তুমি সরল রেখা পেয়ে যাবা। তাহলে আমি বললাম সরল রেখা পাইতে হলে 2টা বিন্দুকে কানেক্ট করতে হয়। 2টা বিন্দুর যে সরাসরি কানেকশন, 2টা বিন্দুর যে সরাসরি কানেকশন, সেটা হচ্ছে সরল রেখা। তুমি যদি কারোর সাথে সরাসরি কানেক্টেড থাকো, সরল রেখা দিয়ে কানেক্টেড থাকো, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না। কিন্তু তোমাদের কানেকশনটা হচ্ছে আউলা জ্বালা, তখন দেখা যাচ্ছে মাথার ভিতরে সবসময় আউলা জ্বালা চিন্তা ভাবনা করে। হ্যাঁ, তা আসো, তাহলে আমাকে সরলভাবে চিন্তা করতে হবে, কারণ আমরা সরল রেখা পড়তেছি। তা আসো, তাহলে এই যে সরল রেখা, এবার হচ্ছে আমাদের তল বলতে হবে। তল বলতে আমরা আসলে কি বুঝি? তল বলতে আমরা আসলে কি বুঝি? তল বলতে যদি আমরা বুঝি, তল মানে হচ্ছে একটা তল। তল বলতে আমরা যেটা বুঝি, তল মানে হচ্ছে একটা তল, মানে হচ্ছে কোন একটা জায়গার মধ্যে যদি আমরা কিছুটা একটা অংশ তুলনা করি, যেমন কোন একটা জায়গার মধ্যে যদি আমি কোন একটা অংশ বিবেচনা করি, ওই অংশটাকে আমরা বলি হচ্ছে একটা তল, মানে আমরা সারফেস যেটাকে বলি। ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি, আমি মানে এক কথায় যার একটা ক্ষেত্র আছে তাকে আমরা বলি তল। যেমন এই যে মানিব্যাগটা, এটা একটা তল। এই যে আমার হাত, এই হাতের পৃষ্ঠতল, এই যে তল যে কোনো ধরনের তল হইতে পারে। তাহলে আমরা যদি বললাম, তাহলে তল বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি হচ্ছে আমাদের কোন একটা জায়গার মধ্যে কোন একটা স্পেস, তাকে আমরা বলতেছি তল। এক কথায় হচ্ছে তল মানে হচ্ছে কোন একটা বস্তু যদি আমরা নিই, বস্তুর পৃষ্ঠটাকে আমি বলবো হচ্ছে পৃষ্ঠটাকে আমরা বলবো হচ্ছে তল। আমাদের এখন যদি আমি বলি, মনে করো যে তল কয় প্রকার, অবভিয়াসলি আনসার হচ্ছে তল হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে আমাদের সমতল, আর একটা হচ্ছে বক্রতল। যে তলটা সমতল তার নাম হচ্ছে সমতল, যে তলটা সমতল নয় তার নাম হচ্ছে বক্রতল, অথবা যে তলটা বক্র নয় তার নাম হচ্ছে সমতল, যে তলটা সমতল নয় তার নাম হচ্ছে বক্রতল। আর আমি আরেকটা তোমার মনে করি একটা ইনোসেন্ট লেভেলের একটা জিনিস আছে, তল কয় প্রকার? ভাইয়া তল 2 প্রকার, একটা হচ্ছে সুন্দর তল আর একটা হচ্ছে অসুন্দর তল। যে তলটা কোন একটা বস্তুর পৃষ্ঠটাকেই তো ভাইয়া তল বলে, তাহলে যে পৃষ্ঠটা দেখতে একটু ভালো লাগে, মনে একটু আনন্দ লাগে, তাকে আমরা বলি ভালো তল। আর যেটা মনে করো যে ভালো লাগে না, সেটা হচ্ছে আমাদের খারাপ তল, মানে হচ্ছে এটা আনন্দ ঘন আর এটা হচ্ছে আনন্দ ক্ষীণ। তাহলে একটা হচ্ছে আনন্দ ঘন তল আর এটা হচ্ছে আনন্দ ক্ষীণ তল। দেখি ওর পরীক্ষা লিখে দিয়ে আসিও না, ইমু ভাইয়ের মতে তল 2 প্রকার, এটা হচ্ছে আনন্দ ঘন আর এটা হচ্ছে আনন্দ ক্ষীণ। তো এরকম বলা যাবে না। তাহলে আমরা বস্তুর পৃষ্ঠকে আমরা কি বলবো? তল বলবো। তাহলে কোন একটা বস্তু যদি আমরা নিই, বস্তুর যে পৃষ্ঠটা তাকে আমরা বলবো হচ্ছে কি? তল। এবার আসো, তলের ক্ষেত্রে আমরা তল 2 প্রকার পড়ি, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। এখন যদি আমি বলি তলটাকে কিভাবে ডিফাইন করা হয়, সমতল আর বক্রতল কোনটা কিভাবে ডিফাইন করা হয়, পরীক্ষা যদি আসে সমতল কাকে বলে তুমি কিভাবে বলবো, মানে একটা তল সমতল নাকি বক্রতল আমরা কিভাবে বুঝবো? আসো তোমাদেরকে এখানে আমি 2টা জিনিস দেখাই, আমি 2টা তল এখানে দেখাবো, তোমরা একটু দেখেই বলবা, তোমরা দেখেই বুঝতে পারবা। দেখো এখানে একটা, এই যে এটা একটা তল আঁকলাম, তাহলে দেখেই তুমি বুঝতে পারতেছো ভাইয়া এই বস্তুটার পৃষ্ঠটাকে আমরা বলতেছি তল। তাহলে এটা কেমন তল? অবশ্যই ভাইয়া সমতল, দেখে বুঝতে পারতেছো। আরেকটা তল আমি এখানে আঁকতেছি, দেখো আরেকটা তল আমি এখানে আঁকতেছি, এই যে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারতেছো ভাই এই তলটা আমাদের সমতল না, এই তলটা হচ্ছে কি? বক্রতল। এই যে এরকম একটা তল, হ্যাঁ, এই তলটা। তাহলে দেখি, তাহলে আমাদের বুঝতেই পারতেছি ভাইয়া এটা হচ্ছে আমাদের সমতল
আর এটা হচ্ছে ভাইয়া বক্রতল। তাহলে এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ডিফাইন করব। তো ডিফাইন করার জন্য যে জিনিসটা বিজ্ঞানীরা বলে সেটা হচ্ছে তুমি যদি কোণেরটা তলের ভিতর দুইটা বিন্দু নাও, কয়টা বিন্দু নিব? দুইটা। দেখো এই তলের উপর একটা বিন্দু নিলাম, মনে করো একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে এটা। যদি তুমি একটা তলের উপর দুইটা বিন্দু নাও, ওই দুইটা বিন্দুকে সরাসরি কানেক্ট করে দাও, ওই দুইটা বিন্দুকে কানেক্ট করে দাও। তাহলে আমি এই দুইটা বিন্দুকে পৃষ্ঠের উপর দিয়ে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে যে রেখাটা পাইলাম, এই রেখাটা নিশ্চয়ই কেমন রেখা? বা এই রেখাটা নিশ্চয়ই হচ্ছে সরল রেখা। এই রেখাটা নিশ্চয়ই কেমন রেখা? সরল রেখা। এবার যদি তুমি এই তলের উপর এখানে একটা বিন্দু নাও আর এখানে একটা বিন্দু নাও, তুমি যদি এই তলের উপর এই দুইটা বিন্দুকে কানেক্টেড করো, তাহলে তুমি যে রেখাটা পাবা এটা কিন্তু বক্র রেখা। তুমি যে রেখাটা পাচ্ছ এটা কিন্তু সরল না, এটা হচ্ছে একটা বক্র রেখা। তাহলে একটু খেয়াল করো। তাহলে আমি সিম্পল বলতে পারতেছি, যেমন মনে করো যেমন আমার পৃষ্ঠটা, এখানে একটা রেখা টানলাম, দুইটা বিন্দুকে যুক্ত করলাম, এটা সরল রেখা পাবো। আবার যদি আমি এখানে চিন্তা করি, এভাবে চিন্তা করি, দেখো এভাবে চিন্তা করলে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, দুইটাকে যুক্ত করলে কিন্তু এরকম রেখা পাচ্ছি। দেখো তুমি একটু, এই যে দেখো, এই যে এখানে একটা বিন্দু নিলাম আবার এখানে একটা বিন্দু নিলাম। এবার দেখো এই দুইটা বিন্দুকে কানেক্ট যখন করলাম, এই রেখাটা কিন্তু আর সরল রেখা না, এটা একটু বাঁকা, এটা একটু বাঁকা। তাহলে আমি তাকে বলবো হচ্ছে বক্রতল। তাহলে আমরা সিম্পল বলবো হচ্ছে কোনো একটা তলের উপর যদি আমি দুইটা বিন্দু নিই, সেই দুইটা বিন্দুকে আমি তলের উপর কানেক্ট করব। কানেক্ট করলে যদি আমি যে রেখাটা পাবো সেটা যদি সরল রেখা হয়, ওই তলটার নাম হচ্ছে সমতল। আর যদি সেটা আমাদের সরল রেখা না হয়, তার নাম হচ্ছে বক্রতল। হ্যাঁ, তার নাম হচ্ছে বক্রতল। তাহলে আমাদের সমতল, এই যে তল নিয়ে আলোচনা শেষ। তল দুই প্রকার, সমতল, বক্রতল। আমরা এখন সমতল নিয়ে কাজ করব। কোন তল নিয়ে কাজ করব? সমতল নিয়ে। আর একটা কথা বলে রাখি যে আমাদের নর্মালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তিন প্রকার। একটা হচ্ছে একমাত্রিক, আরেকটা হচ্ছে দ্বিমাত্রিক, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। তো আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র দ্বিমাত্রিক নিয়ে। দ্বিমাত্রিক মানে হচ্ছে একটা তল। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এখন নিব হচ্ছে সমতল। কেমন তল নিব ভাই? আমরা নিব হচ্ছে সমতল। মনে করো ভাইয়া এটা হচ্ছে আমার একটা তল, এই তলটা কোন তল? এই তলটা হচ্ছে ভাইয়া সমতল। এটা হচ্ছে কোন তল? এই তলটা হচ্ছে সমতল। এবার বিজ্ঞানী রেনে দেকার্তে বলল সমতলের উপর তোমাকে দুইটা রেখা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? রেখা অঙ্কন করতে হবে। কেমন রেখা? সরল রেখা। সমতলের উপর দুইটা রেখা অঙ্কন করতে হবে, তার নাম কি? সরল রেখা। তাহলে আমি সরল রেখা আঁকবো। তবে উনি শর্ত দিয়ে দিছে, তুমি একটা রেখা আঁকলা, আরেকটা রেখা এভাবে আঁকলা হবে না। উনি বলল এমনভাবে আঁকতে হবে যাতে করে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, রেখা দুইটা পরস্পর লম্বালম্বি হয়। তাহলে আমরা এই যে দুইটা রেখা আঁকলাম, রেখা দুইটা পরস্পর লম্বালম্বি হলো। এই যে আমাদের দুইটা রেখা, এই যে একটা অক্ষ, এটা একটা অক্ষ, এই যে রেখাগুলোকে আমরা বলি হচ্ছে অক্ষ। এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে একটা অক্ষ, এদেরকে আমরা বলি হচ্ছে আয়ত অক্ষ। তাহলে এই যে আমাদের সরল রেখা শেষ, তল শেষ, সমতল শেষ, আয়ত অক্ষ। তাহলে কোনো একটা তলের মধ্যে পরস্পর লম্বালম্বিভাবে যদি আমি দুইটা অক্ষ চিন্তা করি, ওই অক্ষগুলোকে আমরা বলি হচ্ছে আয়ত অক্ষ। আয়ত অক্ষ। এই আয়ত অক্ষগুলা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। সেই বিন্দুটাকে আমরা বলি কি? মূল বিন্দু। তার আরেকটা নাম হচ্ছে ফোল। তার আরেকটা নাম হচ্ছে কি? ফোল। যেমন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় মূল বিন্দু, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় ফোল বা মেরু বলা হয়। বাংলায় ফোল বা মেরু বলা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই দুইটার ছেদবিন্দুটাকে আমরা বলতেছি মূল বিন্দু বা ফল। এবার আসো, আমার যে দুইটা অক্ষ আছে, এই দুইটা অক্ষ একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। এই আনুভূমিক অক্ষটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব অক্ষটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষ। আনুভূমিক অক্ষটাকে আমরা বলি এক্স অক্ষ, উলম্ব অক্ষটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এখন কোন একটা, এই যে মূল বিন্দু মানে হচ্ছে ওই বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান চিন্তা করতে হয়। এখন আমি বললাম আমাকে এমন একটা কোন একটা বিন্দু নিতে হবে, কোন একটা বিন্দু নিতে হবে। কেমনভাবে নিতে হবে? দেখো, যেটা মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে গেল, মনে করো 1 একক, 2 একক, 3 একক। ওয়াই অক্ষের দিকে গেল 1 একক, 2 একক, 3 একক, 4 একক। এই যে এক্স অক্ষের দিকে 3 একক গেল, ওয়াই অক্ষের দিকে 4 একক গেল, এক্স অক্ষের দিকে 3 একক, ওয়াই অক্ষের দিকে 4 একক গেলে যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটার নাম হচ্ছে 3,4। এই বিন্দু, এটাকে আমরা বলি হচ্ছে ক্রমজোড়। এর মানে কোন একটা বিন্দু সে মূল বিন্দুর সাপেক্ষে সবসময় কোন একটা বিন্দুর অবস্থান নির্দেশ করতে হয়। মূল বিন্দুর সাপেক্ষে সে এক্স অক্ষের দিকে কতটুকু গেল এবং ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল, তাকে আমরা বলি হচ্ছে, তাদেরকে একসাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে জোড় আকারে প্রকাশ করলে তাকে আমরা বলি হচ্ছে ক্রমজোড়। তাকে আমরা বলি কি? ক্রমজোড়। এই যে ক্রমজোড়, এই ক্রমজোড়ের প্রথম যে জিনিসটা তাকে আমরা বলি হচ্ছে ভুজ।
এবং দ্বিতীয় যে জিনিসটা তাকে আমরা বলি হচ্ছে কোটি। প্রথম জিনিসটাকে আমরা বলি ভুজ, পরের জিনিসটাকে আমরা বলি কোটি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে কোনো একটা ক্রমজোট যদি আমরা নিই, সেই ক্রমজোটের প্রথমটাকে বলি ভুজ, পরেরটাকে আমরা বলি কোটি। এবার একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা মানে কি? এই প্রথমটা মানে হচ্ছে সে এক্স অক্ষের দিকে কতটুকু গেল, এর মানে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে কোটি। ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে কোটি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটাকে, এক্স অক্ষ বরাবর কোন একটা বিন্দু, দেখো কোন একটা বিন্দুর পজিশন ডিফাইন করতে হলে আমাকে বলতে হবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা সমতলের মধ্যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ আছে। আমরা এখানে শুধু দ্বিমাত্রিক পড়বো, দুইটা অক্ষ আছে, এক্স অক্ষের দিকে কতটুকু গেল, ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল, এখান থেকে আমরা বলতে পারবো তার পজিশনটা কোন জায়গায়। এবং এই যে তার পজিশনটা, সে এক্স অক্ষের দিকে কতটুকু গেল তার নাম হচ্ছে ভুজ, ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল তার নাম হচ্ছে কোটি। এক্স অক্ষের দিকে কতটুকু গেল তার নাম হচ্ছে ভুজ, ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল তার নাম হচ্ছে কোটি। এবার একটু ভালো করে চিন্তা করে দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতেছি ভুজ, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতেছি কোটি। এবং এই যে আমার দুইটা অক্ষ, এই দুইটা অক্ষ কোনো একটা তলকে কয়টা ভাগে ভাগ করে, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। এই কারণে তার এই যে একটা ভাগকে, মনে করো দুইটা অক্ষ মিলে তাকে যে চার ভাগে ভাগ করে, তার একটা ভাগকে আমরা বলি হচ্ছে চতুর্ভাগ। আমরা জানি তাকে বলা হয় এক কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। এরকম চারটা চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এগুলো তোমরা জানো। বলো এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসগুলো তোমরা জানো, আমাদের এখন আর মনে করো সময় ক্ষেপণ করার টাইম নেই, আমরা একটু পড়াশোনার দিকে যাই। তাহলে বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? একজনে বললো ভুজকুটি কোন ভাষার শব্দ? এগুলো বাংলা ভাষার শব্দ, যেগুলো ইংলিশ থেকেই তো এগুলো ট্রান্সলেট করা হয়। আমাদের যেমন ভুজটাকে ইংলিশে বলে এফসিসাকে আমরা এই বাংলাতে ট্রান্সলেট করছি ভুজ, আর আমাদের কোটিটাকে বলা হয় আমাদের অর্ডিনেটটাকে আমরা ট্রান্সলেট করছি হচ্ছে কোটি। তাহলে একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। এবার হচ্ছে তাহলে একজন বললো চতুর্ভাগটা আরেকবার, সিম্পল কথা, কোনো একটা মনে করো কোনো একটা সমতল আছে, হ্যাঁ কোনো একটা সমতল আছে, এই যে মনে করো এটা একটা সমতল, এই সমতলে যদি আমি দুইটা রেখা আঁকি, দুইটা অক্ষ আঁকি, একটা ওয়াই অক্ষ আর একটা এক্স অক্ষ, তাহলে এটা কয় ভাগে বিভক্ত হয়েছে? আমার সমতলে যদি আমি দুইটা অক্ষ আঁকি, আমার কাছে কোনো একটাই মনে করো এটা হচ্ছে আমার এটা সমতল, এই সমতলে যদি আমি দুইটা অক্ষ আঁকি, এই যে একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ, এটা কয় ভাগে ভাগ হইলো? চার ভাগে না? তাহলে যেহেতু চার ভাগে ভাগ হয়েছে, এই ভাগটাকে আমরা কি বলবো? চার ভাগের এক ভাগ। এই চার ভাগের এক ভাগকে আমরা বলি হচ্ছে চতুর্ভাগ, চার ভাগের এক ভাগ। এটাও আরেকটা চার ভাগের এক ভাগ মানে চতুর্ভাগ, এটা আরেকটা চার ভাগের এক ভাগ মানে চতুর্ভাগ, এটা আরেকটা চার ভাগের এক ভাগ মানে হচ্ছে চতুর্ভাগ। এটাকে আমরা বলি প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের বেসিক আলোচনা শেষ। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মূল আলোচনায় আমরা চলে যাব। তো একটু ভালো করে খেয়াল করে দেখি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। মনে করো আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আমরা যাকে এক্স অক্ষ, যাকে আমরা বলি আমাদের এক্স প্রাইম ও এক্স দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষটাকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন আমি যে কাজটা করলাম বুঝতেই পারতেছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোনো একটা বিন্দু মনে করো 1 2 3 1 2 3 4, তাহলে আমাদের এটা 3,4 কোনো একটা বিন্দু থাকলো, তার নাম দিলাম মনে করো হচ্ছে পি বিন্দু 3,4। এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া সিম্পল হচ্ছে আমাদের এই 3টা হচ্ছে তার ভুজ এবং 4টা হচ্ছে তার কোটি, এবং 3টা হচ্ছে এক্স অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আর 4টা হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এখন তোমাকে আমি দুইটা কোয়েশ্চেন করবো, তোমরা কোয়েশ্চেনে আনসার দিবা। কোয়েশ্চেন 1,
কোয়েশ্চেন 1 দুইটা কোয়েশ্চেন করার দরকার নেই, একটা কোয়েশ্চেন আনসার দিতে পারলে আরেকটা এমনি দিতে পারবা। তাহলে কোয়েশ্চেন 1 হলো পি বিন্দুটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ দূরে, পি বিন্দুটি এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, অথবা বলা যায় এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত। সেম কোয়েশ্চেন, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত। উত্তর বলবা বুজ অথবা কোটি। অর্থাৎ এক্স অক্ষ থেকে পি বিন্দুটি এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এটা কি বুজের সমান নাকি কোটির সমান? তাহলে পি বিন্দুটি এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, বা এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত। হ্যাঁ, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোটির সমান, এটা হচ্ছে কোটির সমান, নট বুজের সমান। অনেকে এটা ভুল করে ফেলে, এক্স দেখে মনে করে সে এক্স বরাবর, না, কথাটা ক্লিয়ার করতে হবে। দেখো এটা মানে হচ্ছে সে এক্স অক্ষ বরাবর কতটুকু গেল, আর আমি তোমাকে বলছি এটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব, মানে এক্স অক্ষ থেকে তার দূরত্ব। এক্স অক্ষ কোনটা? এটা। পি বিন্দু কোনটা? এটা। তাহলে এই এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কোনটা? এটা না, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে আমরা এই দূরত্বটাকে বলতে পারি না এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব বলা যায় না? জি ভাই বলা যায়। একইভাবে এই জিনিসটাকে আমরা বলতে পারি না, এই যে এটাকে আমরা বলতে পারি না ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব এতটুকু, এটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আমরা এই জায়গায় অনেকে ভুল করি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে তোমরা সুন্দর করে লিখে রাখবা এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বুজের সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বুজের সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বুজের সমান। এবার হচ্ছে কোন একটা বিন্দু যদি সে এক্স অক্ষে অবস্থান করে, দেখো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে কোন একটা বিন্দু যদি ওয়াই অক্ষে অবস্থান, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে কোন একটা বিন্দু যদি এক্স অক্ষে অবস্থান করে, তাহলে সে কোথায় আছে? এক্স অক্ষে অবস্থান করে। তাহলে দেখো অনেক সময় অনেক ম্যাথে আমাকে বলা থাকে কোন একটা মানে বললো যে বিন্দুটা এক্স অক্ষে অবস্থান করে, বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বললে সাথে সাথে মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত তার কিন্তু কোনো কোটি নাই, এর মানে তার কোটির মান 0। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে রাখবো এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর কোটি 0, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর কোটি 0। একইভাবে কোন একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তার বুজের মান 0। তোমরা সবাই জানো পরীক্ষায় কখনো বললো যে কোন একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, সাথে সাথে মাথায় এটা রাখতে হবে এক্স অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে কোটির মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর বুজ 0। তোমার কাছে মনে হতে পারে এগুলো তো ইজি, হ্যাঁ ইজি, কিন্তু ম্যাথ করার সময় সাথে সাথে মাথায় আসতে হবে। কোনো একটা ম্যাথের মধ্যে তোমাকে বলে দিছে এক্স অক্ষের উপর অবস্থিত, তুমি চিন্তা কি যেন করতে হবে, কি যেন ভাইয়া ক্লাসে বলছিল, আরে বাবা বেসিকটা মাথায় রাখো। এক্স অক্ষের উপর অবস্থিত বলছে, এর মানে তোমাকে বুঝতে হবে তার অন্যতম একটা বৈশিষ্ট্য তার কোটির মান 0, সেটা দিয়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। এক্স অক্ষের উপর অবস্থিত বলছে, এর মানে তার বুঝের মান 0, সেটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা সেই চিন্তাটা করতে হবে, তাইলে তো ম্যাথ আমাদের ইজি হবে। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, এক্স অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুর বুঝের মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুর কোটির মান 0। ওকে, এবার আসা হচ্ছে আমার কার্তেশীয় এবং পোলারের মধ্যে আমরা সম্পর্ক পড়ব। এবার আসি আমরা পোলার স্থানাঙ্ক। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এবার আমরা পড়ব হচ্ছে পোলার স্থানাঙ্ক। আসো আমরা যদি পোলার স্থানাঙ্ক পড়ি তাহলে আমরা এখন পড়ব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এতক্ষণ যেটা পড়লাম তার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এর মানে সমতলের উপর দুইটি অক্ষের মাধ্যমে আমরা যদি কোন একটা বিন্দুর অবস্থান এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে নির্দেশ করি তখন আমরা তাকে বলি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আসো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে প্রকাশ করি। পোলার
পোলার স্থানাঙ্কে যে কাজটা করা হয়, পোলার স্থানাঙ্কে যে কাজটা করা হয় সেটা হচ্ছে একটা আদি রেখা থাকে। খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। একটা এটাকে আমরা বলতেছি আদি রেখা, আদি রেখা। খুব ভালো করে খেয়াল করে রাখো, আদি রেখা। আদি রেখা মানে হচ্ছে এই রেখার সাপেক্ষে সব কিছুকে চিন্তা করতে হবে, এই রেখার সাপেক্ষে সব কিছুকে চিন্তা করতে হবে। আই রিপিট এগেইন, আদি রেখা মানে হচ্ছে এই রেখার সাপেক্ষে সব কিছুকে চিন্তা করতে হবে। এবার আমি যদি ধরে নিলাম ভাইয়া এই আদি রেখার উপর আমাদের একটা রেখা আছে, সরল রেখা আছে এতটুকু, তবে সে এই বরাবর নাই, সে এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। কার সাথে? আদি রেখার সাথে। এর মানে কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে আছে। এই যে তার দৈর্ঘ্যটা, তার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি হচ্ছে আর, এটা হচ্ছে তার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে তার দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি হচ্ছে তার আর, এটাকে আমরা বলি আর, এবং এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এই যে তার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় আর কমা থিটা দিয়ে। এখন নর্মালি সিস্টেম হচ্ছে তোমাকে সব সময় তাকে চিন্তা করতে হবে আদি রেখার সাপেক্ষে, আদি রেখার সাপেক্ষে। তাহলে আদি রেখার সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে সে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে সে ঘুরলো না, যে বিন্দুর সাপেক্ষে ঘুরলো তাকে আমরা বলি ফল, তাকে আমরা বলি কি? ফল। যেই বিন্দুর সাপেক্ষে ঘুরে তাকে আমরা বলি ফল। কত ডিগ্রি ঘুরলো? থিটা ডিগ্রি ঘুরলো। কতটুকু দূরত্ব গেল? আর দূরত্ব গেল। এই যে আমার আর, এই আরটাকে আমরা বলি তার ব্যাসার্ধ ভেক্টর। সাধারণত আমরা এটাকে বলি তার ব্যাসার্ধ ভেক্টর, এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি, ভেক্টরের মতো করে চিন্তা করা যায়। আর থিটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর কোণ, থিটাকে আমরা বলি হচ্ছে তার ভেক্টর কোণ। আবার এটার আরেকটা নাম আছে, এই ব্যাসার্ধ ভেক্টরের আমাদের আরেকটা নাম হচ্ছে মডুলাস। এই ব্যাসার্ধ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে মডুলাস, মানে হচ্ছে মূলবিন্দু থেকে তার দূরত্ব, ফল থেকে তার দূরত্ব, ফল থেকে তার দূরত্ব, ফল থেকে তার দূরত্ব। এবং কোনটাকে আমরা বলি হচ্ছে তার আর্গুমেন্টও বলি, অনেক সময় এটাকে আমরা আর্গুমেন্টও বলি। এখন এটা দেখতে কেমন বিদঘুটে লাগে না? জি ভাইয়া, ওই কারণে আমরা এটাকে লিখি কিভাবে দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এবার আমি এটাকে এখানে দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি? এই যে এটাই হচ্ছে আমার সেই মূলবিন্দু। তাহলে এই এক্স অক্ষের ডান দিকে এটাকেই আমরা সবসময় কি চিন্তা করব? আদি রেখা চিন্তা করব, আদি রেখা। তাহলে বলতো সকল পরিমাপ কার সাপেক্ষে করতে হবে? আদি রেখার সাপেক্ষে। এটাকে আমরা বলতেছি তার ফল বা মেরু, এটাকে আমরা বলতেছি তার ফল বা মেরু, যাকে আমরা বলতেছি মূলবিন্দু। এবার আমি বললাম কোন একটা বিন্দু এখানে আছে, কোন একটা বিন্দু এখানে আছে। যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয় সে চিন্তা করবে এক্স অক্ষ দিকে কতটুকু গেল, ওয়াই অক্ষ দিকে কতটুকু গেল। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা চিন্তা করব না, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করব এই পি বিন্দুটা এক্স মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে। এই মূল বিন্দু থেকে যে দূরত্বে আছে তার নাম হচ্ছে আর। এই যে এটা হচ্ছে আমাদের আর, কমা আদি রেখা যেটা তার সাথে সে কত ডিগ্রি কোণে আছে সেই কোণটাকে আমরা বলি হচ্ছে থিটা, সেই কোণটাকে আমরা বলি থিটা, সেই কোণটাকে আমরা বলি হচ্ছে থিটা। তাহলে আর কমা থিটা। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো না ভাইয়া আপনি তো এই আদি রেখার সাথে কোণটা বের করবেন, ওকে। তাহলে আমি যদি বলি ভাইয়া আপনি আদি রেখার সাথে কোণ এটাও তো নিতে পারেন, আবার এই দিক থেকে ঘুরে এটাও তো নিতে পারেন। জি ভাইয়া নিতে পারি। তাহলে কোনটা কারেক্ট? ভাইয়া দুইটাই কারেক্ট। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা কোন দিকে নিব? মাথায় রাখবো, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ নিই, যদি কোণটা আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে কোণটা হচ্ছে পজিটিভ। আর কোণটা যদি ঘড়ির কাঁটার দিকে নিই তাহলে আমাকে নেগেটিভ চিহ্ন দিতে হবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া সিম্পল হচ্ছে এই যে ভাইয়া এটা হচ্ছে আমাদের থিটা 1, আর সেই থিটা 1কে আমি এই দিক থেকে চিন্তা করব, সেটা হচ্ছে থিটা 2। এখন আমি যদি বলি ভাই থিটা 1, এই যে থিটা 1-এর মান, আচ্ছা থিটাই বলি থিটার মান আমি যদি এই দিক থেকে চিন্তা করি, ধরে নিলাম এটা হচ্ছে 120। এই 120টা কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কোত্থেকে? আদি রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে এটা ধনাত্মক কত ডিগ্রি? 120 ডিগ্রি। এর মানে হচ্ছে প্লাস 120 ডিগ্রি, প্লাস তো দেওয়া লাগে না। এবার তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? অবশ্যই ভাইয়া আমাদের কত? আমাদের 360 থেকে 120 গেলে কত হয়? 6 থেকে 2 গেলে 4, 0, 3 থেকে 2 গেলে 1, 240। তাহলে এটাকে আমরা বলতে পারবো 240 না, এটাকে বলতে হবে 240 ডিগ্রি। তবে সামনেরটা মাইনাস দিতে হবে। এই মাইনাস দ্বারা মিন করতেছে তুমি ঘুরতেছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখন যদি তুমি বলো এই কোণটা কত? 120, কারেক্ট। এই কোণটা কত? -240 ডিগ্রি, তাও কারেক্ট।
তাহলে তোমাকে দেখতে হবে কোন তুমি ইচ্ছা মতো দাও, কোনো সমস্যা নেই, তবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সামনে প্লাস চিহ্ন, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বলতে পারবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে কোণ হবে পজিটিভ আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে কোণ হবে নেগেটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই পি বিন্দুটাই আমি তাকে চাইলে কার্তেশীয় এর মাধ্যমে দেখাইতে পারি, ঠিক সেম বিন্দুটাকে আমি চাইলে কিন্তু পোলারের মাধ্যমে দেখাইতে পারি। এর মানে দেখো আমি মনে করো সেই পি বিন্দু, আমাকে তুমি কার্তেশীয়র মাধ্যমে দেখাইতে পারবা, আমাকেই তুমি পোলারের মাধ্যমে দেখাইতে পারবা। আমি তো আর দুইটা জিনিস না, আমি একই জিনিস, তবে তুমি দুইটা প্রসেসে আমাকে দেখাচ্ছ, তাহলে নিশ্চয়ই সেই দুইটা প্রসেসের একটা রিলেশন আছে না? জি ভাইয়া আছে। এই কার্তেশীয় এবং পোলারের মধ্যে কি রিলেশন, সেই রিলেশনটা আমরা এখন দেখব। এখন আমরা দেখব কার্তেশীয় এবং রিলেশনের কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, কিভাবে কার্তেশীয় থেকে আমি পোলারে যেতে পারি, কিভাবে পোলার থেকে আমি কার্তেশীয়তে যেতে পারি, কিভাবে কার্তেশীয় থেকে পোলারে যেতে পারি, কিভাবে পোলার থেকে আমি কার্তেশীয়তে যেতে পারি, সেই জিনিসটা আমরা এখন দেখব। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে ওভারঅল পোলার স্থানাঙ্ক আমরা আর কমা থিটার মাধ্যমে প্রকাশ করি, আর আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে তাকে আমরা এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করি। দুইটাই সেম কথা, অর্থাৎ এই বিন্দুটাতে তুমি দুইভাবেই প্রকাশ করতে পারবা, কোনো ব্যাপার না। তাহলে এই দুইটার মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা এখন ডেভেলপ করব। আগে বলো আমরা একটু বুঝছি কিনা। আচ্ছা, একজন বলতেছে পোলারটা সংক্ষেপে আবার বলার জন্য। দেখো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সবসময় একটা আদি রেখা থাকে, যেই রেখার সাপেক্ষে কোনটা বিবেচনা করতে হয়। যেমন মনে করো আমি যদি বলি এটা হচ্ছে আর, এই কথাটার মিনিং হচ্ছে এই আরটা ছিল এখানে, কোথায় ছিল, মানে সে চিন্তা করে সব কিছু আদি রেখার সাপেক্ষে। যেমন ফর এক্সাম্পল তুমি যদি আমার ক্ষেত্রে চিন্তা করো, এই যে দেখো এটা হচ্ছে আদি রেখা, এটা হচ্ছে অরিজিন। মানে আমি যদি বলি এটা হচ্ছে আমার বিন্দু, তারা বলে যে না এটা আগে ছিল এভাবে, এখান থেকে কত ডিগ্রি কোণে ঘুরে গেল, থিটা ডিগ্রি কোণে ঘুরে গেল, সেই থিটাটাকেই তারা বলতেছে কোণ। আর এই যে দৈর্ঘ্যটা তারা বলতেছে হচ্ছে তাদের যে মান, এই মানটাকে তারা বলে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা মডুলাস, আর কোণটাকে তারা বলে হচ্ছে ভেক্টর কোণ বা আর্গুমেন্ট। এর মানে কোনো একটা স্পেসিফিক বিন্দুকে প্রকাশ করার জন্য তারা তার মূল বিন্দু থেকে তার দূরত্ব, এই আর মানে কি মূল বিন্দু থেকে দূরত্ব, আর আমরা মূল বিন্দু থেকে কারো দূরত্বকে কিন্তু আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি, ফিজিক্সে পড়ছো এটাকে আমরা ওই জন্য ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারি, মূল বিন্দু থেকে দূরত্ব, বা পোল মানেই তো মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দু থেকে যে দূরত্ব তাকে আমরা বলতেছি আর, এবং এই আদি রেখা যার সাপেক্ষে চিন্তা করতেছি সেই রেখার সাথে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটাকে আমরা বলতেছি ভেক্টর কোণ বা আর্গুমেন্ট থিটা। এবং কোনো একটা বিন্দুকে আমরা আর কমা থিটা আকারে প্রকাশ করি। আমরা এটাকে এভাবে প্রকাশ না করে, মানে এভাবেই প্রকাশ করি, কিন্তু আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি বসাই থাকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষটাকে আমি আদি রেখার সমতুল্য ধরি, এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা তাকে আমরা আদি রেখার সমতুল্য ধরি। তাহলে আমি ধরে নিই যে সবসময় চিন্তা করতে হবে এইটার সাপেক্ষে। তাহলে কোন একটা বিন্দু এখানে আছে, তাহলে মূল বিন্দুর সাথে তার কানেকশান লাগবে, কারণ এখানে আর মানেই হচ্ছে মূল বিন্দুর সাথে তার কানেকশান। বিন্দু কোনটা? পি বিন্দু, মূল বিন্দুর সাথে কানেকশান করে দিলাম। মূল বিন্দুর সাথে যখন কানেকশান করে দিলাম তখন এই যে আদি রেখার সাথে যে গুণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। সে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোনটা হচ্ছে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোনটা হচ্ছে নেগেটিভ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোনটা হচ্ছে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোনটা হচ্ছে নেগেটিভ। এখন এই যে কেন ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরলে কোনটা পজিটিভ, কেন নেগেটিভ, এটা তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো। এটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা জিনিস, যে আদিকালে যখন তারা কোনগুলো বিবেচনা করতো, সূর্যের গতিবিধি লক্ষ্য করে তারা এগুলো করতো, তো সেগুলো নিয়ে কথা বলার আসলে কোনো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে হিস্টোরি থেকে জানা যায়। আর সিম্পলি যদি তুমি চিন্তা করো কোনো একটা জিনিসকে, যদি আমি মনে করো এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো তুমি যদি কোনো একটা বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও সেটা কিন্তু আপওয়ার্ড। আমরা নর্মালি কি জানি, আপওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ, ডাউনওয়ার্ড মানে হচ্ছে নেগেটিভ। কোনো একটি স্ক্রুকে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও সেটা কিন্তু আপওয়ার্ড হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে কিন্তু, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরাইলে কিন্তু ডাউনওয়ার্ড হয়। আর আমরা জানি আপওয়ার্ড মানে পজিটিভ, ডাউনওয়ার্ড মানে হচ্ছে নেগেটিভ। এখান থেকে তুমি মনে রাখতে পারো ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে নেগেটিভ। জাস্ট লাইক দ্যাট। এই যে একটা বোতল, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছি, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে,
আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তাহলে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আপওয়ার্ড, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি আপওয়ার্ড মিনস পজিটিভ। সো উই ক্যান সে দ্যাট ঘড়ির কাঁটার উল্টা দিকে রোটেশন যেটা সেটা হচ্ছে পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে যদি রোটেশন করি সেটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, দ্যাট মিনস ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মিনস নেগেটিভ। সো ঘড়ির কাঁটার দিকের কোন দিকটাও আমাদের নেগেটিভ, এবং আমরা মনে রাখতে পারি। যদি কারো মনে না থাকে, অনেকের ক্ষেত্রে পরীক্ষা উল্টাপাল্টা হয়ে যায়, তারা এভাবে মনে রাখতে পারো। ওকে, এবার আসো, তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক শেষ। এবার হচ্ছে কার্তেশীয় এবং পোলার আমরা পুরোটা জেনে ফেললাম। এখন দুইটার মধ্যে আমরা একটা রিলেশন প্রকাশ করব। কার্তেশীয় এবং পোলারের মধ্যে আমরা একটা রিলেশন প্রকাশ করব। তাহলে একটু খুব ভালো করে খেয়াল করে দেখো। মনে করো আমাদের এটা আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, আমরা এদিকে নিই, আমরা বড় করে নিই ভাই, এটা হচ্ছে আমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা সিম্পলি বলি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর সিম্পলি বলি ভাইয়া এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দিস ইজ আওয়ার অরিজিন, আর মূল বিন্দু বলতে পারি। এখানে আমার কোন একটা বিন্দু আছে ভাইয়া, এটাকে আমরা, এটা হচ্ছে মূল বিন্দু অরিজিন ও। এখানে কোন একটা বিন্দু আছে পি বিন্দু, সেই পি বিন্দুকে আমরা এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করতে পারি। আবার সেই পি বিন্দুকে আমরা আর কমা থিটা আকারে প্রকাশ করতে পারি। যদি আমি পি বিন্দুকে এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করি, তাহলে এখান থেকে লম্ব টানি, আমরা বলতে পারবো এই যে দূরত্ব এটা হচ্ছে এক্স, এই যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই, এটাকে বলি ভুজ, এটাকে বলি কোটি। আর আমি যদি বলি না ভাইয়া আমার কার্তেশীয় তো হবে না, আমার পোলার লাগবে, তখন আমরা বলতে পারি এই পোলার মানে হচ্ছে মূল বিন্দুর সাথে কানেকশন থাকতে হবে। তাহলে এই মূল বিন্দুর সাথে তাকে সরাসরি কানেক্টেড করে দিব, কানেক্টেড করে দিলে যেটা পাইলাম তাকে আমরা বলি হচ্ছে আর। এবং এটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করলো এই কোণটাকে আমরা বলবো থিটা। আর নর্মালি আমরা এই যে এই অধ্যায়ে সরল লেখার ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ অ্যাঙ্গেলগুলো নিই, নেগেটিভ অ্যাঙ্গেল নিই না, বাট নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরবো এমন কোনো কথা নেই, তবে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরাটা বেটার, পজিটিভ অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের আর। এখন আমার কাজ হচ্ছে এই দুইটার মধ্যে একটা রিলেশন ডেভেলপ করে। কি ডেভেলপ করবো ভাইয়া? রিলেশন ডেভেলপ করবো। তো রিলেশন ডেভেলপ করতে গেলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে কি পাচ্ছ, একটু ব্যাপারটা দেখো। সেটা হচ্ছে কি, আমাদের এখানে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে থিটা। প্রথমে আমি ধরে নিলাম যে ভাইয়া আমি এক্সের মান বের করব, ওয়াইয়ের মান বের করব। মানে প্রথমে আমি ধরে নিলাম হচ্ছে ভাইয়া আমি আর এবং থিটা জানি, এক্সটা কত। আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করলাম আর এবং থিটার মান আমি জানি, এক্সের মানটা কত। আর এবং থিটার মানে আমি জানি, এক্সের মানটা কত। এর মানে আর এবং থিটা জানি মানে কি, আমি পোলারটা জানি। তাহলে আমি এখন যে কাজটা করতেছি, পোলার জানি, তাকে আমি কার্তেশীয়তে নিব। তাহলে পোলার জানি মানে কি, এর মানে হচ্ছে আর এবং থিটা আমার জানা আছে, কার্তেশীয় মানে হচ্ছে এক্স এবং ওয়াই আমার জানার দরকার আছে। তাহলে আমাদের আর এবং থিটা আমার জানা আছে, তার থেকে এক্স এর মান নিশ্চয়ই বের করার দরকার আছে। এবার তুমি যদি এই ত্রিভুজটা, একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো এই থিটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। থিটা ভূমি অতিভুজের মধ্যে সম্পর্ক কার? অবশ্যই ভাইয়া কসের। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো ভাইয়া কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো এক্স ইকুয়ালস টু আর কস থিটা। দেখো তো আমার এক্স এর মান বের হয়ে গেছে কিনা, এক্স ইকুয়ালস টু আর কস থিটা। দেখো তো এক্স এর মান বের করতে হলে কাকে কাকে জানা লাগে, এ আর জানা লাগে, থিটা জানা লাগে। এখানে আর এর মান বসাবা, এখানে থিটার মান বসাবা, আর এবং থিটার মান বসালে এক্স পেয়ে গেলাম। এবার তোমার ইচ্ছে হলো না ভাই এক্স পাইলাম, এখন ওয়াই রাগ করবে না, তাহলে আমি এবার ধরে নিলাম আমি এক্স বাদ এবার আমি চাচ্ছি ওয়াই বের করব। আমি আর এবং থিটা জানি, ওয়াই বের করব। তাহলে দেখো এই থিটাটা তো কোণ, আরটা হচ্ছে আমার অতিভুজ, ওয়াইটা হচ্ছে লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক অবশ্যই তোমরা জানো হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে ভূমির আমাদের লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ওয়াইয়ের মানটা জানার জন্য তোমার কি জানা লাগছে ভাই? ওয়াইয়ের মানটা জানার জন্য তোমার শুধুমাত্র আর এবং থিটা জানলে, আর এবং থিটার মান বসে দিলে ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে যদি পরীক্ষায় কখনো পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, কার্তেশীয় বের করতে বলে, তুমি জাস্ট আর এবং থিটার মান বসাই দিবা, এক্স পেয়ে যাবা, আর এবং থিটার মান বসে দিবা, ওয়াই পেয়ে যাবা। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা জানলে তাহলে আমাদের পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করা শেষ। পোলার থেকে ইজিলি কার্তেশীয়তে রূপান্তর করতে পারবো। এবার উল্টা কথা ভাইয়া, আমি এবার কার্তেশীয় জানি মানে এক্স ওয়াই জানি,
কিন্তু আমি আর এবং থিটার মান জানি না, তাহলে আমি কি জানি? এক্স ওয়াই জানি, এর মানে কার্তেশীয় জানি। সেই কার্তেশীয় যে জানা, সেই কার্তেশীয় জানা থেকে বের করতে হবে পোলার অজানা। কার্তেশীয় জানা থেকে বের করতে হবে পোলার অজানা। আমি এখন কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে যাব, এই কথাটার মানে হচ্ছে কার্তেশীয় আমার জানা আছে, পোলার বের করার দরকার আছে। এর মানে আমি এক্স এবং ওয়াইয়ের মান আমি জানি, আমি কার মান বের করব? প্রথমে আমি মনে করি শুধুমাত্র আর এর মান বের করব। তোমরা তাকাইয়া দেখো, একটা ত্রিভুজের মধ্যে ভূমি জানি ও লম্ব জানি, অতিভুজ বের করব। কার সূত্র তোমরা একটু বলো তো? এই একটা ত্রিভুজের মধ্যে ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ বের করব। কার সূত্র? অবশ্যই ভাইয়া পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারবো ভাইয়া অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, হোয়াট এভার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শেষ, আর এর মান বের করা হয়ে গেছে। তাহলে দেখো এই আরটা বের করার জন্য কার মান জানা লাগবে? শুধু এক্স আর ওয়াই এর মান জানা লাগবে। দ্যাট মিনস তুমি শুধুমাত্র এক্স আর ওয়াইয়ের মান যদি জানো, সেখান থেকে আর বের করতে পারবা। তাহলে আমি জেনে গেলাম অলরেডি যে কিভাবে কার্তেশীয় থেকে পোলারে যাইতে হয়। তার জন্য এক্স এবং ওয়াই জানা থাকলে আর বের করা যায়। এবার তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি আর এখন জানি, আমার জানা দরকার হচ্ছে থিটা, কিভাবে বের করব? তো তুমিই বলো, একটা ত্রিভুজের মধ্যে তুমি থিটা বের করবা, থিটার সাথে লম্ব আর ভূমির কি রিলেশন? অবশ্যই ট্যান থিটার রিলেশন। তাহলে আমি এখান থেকে বলতে পারবো ভাইয়া ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি মান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো থিটা ইকুয়ালস টু ভাইয়া ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এখান থেকে অলরেডি বলে ফেললাম থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, অবভিয়াসলি বের হয়ে গেছে। তাহলে দেখো আমি এ থিটা বের করার জন্য কার কার মান জানা লাগে? এক্স এর মান আর ওয়াইয়ের মান জানা লাগে, এক্স এর মান আর ওয়াইয়ের মান জানা লাগে, এক্স এর মান আর ওয়াইয়ের মান জানা লাগে। তাহলে আমরা আর এর মান বের করলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটার মান বের করলাম ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এক্স এবং ওয়াই জানলে আর বের করতে পারি, এক্স এবং ওয়াই জানলে থিটা বের করতে পারি। এর মানে কার্তেশীয় জানি, পোলার বের করতে পারতেছি। তাহলে আমরা অলরেডি 4টে ইকুয়েশন পাইলাম। এটা দিয়ে আমাদের যদি পোলার জানা থাকে, কার্তেশীয় বের করা লাগে, তাহলে আমরা এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এখানে আর এর মান, এখানে থিটার মান বসে দিব। আমি যদি কার্তেশীয় থেকে পোলারে যাইতে চাই, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা বসে দিব। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু পোলার থেকে কার্তেশীয়তে যাইতে হলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর এবং থিটার মান বসে দিলে হয়ে যাবে। এবার যদি আমি কার্তেশীয় থেকে পোলারে যেতে চাই, তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। আর নিয়ে কোনো টেনশন নাই। এই থিটা নিয়ে অনেকের মধ্যে একটু অনিশ্চয়তা সৃষ্টি হয়, ঝামেলার সৃষ্টি হয়। এই থিটার ব্যাপারটা আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে ক্লাস শেষ করে দিব। এই থিটার ব্যাপারটা আমি 100% ক্লিয়ার করে দিব। এই থিটা নিয়ে জগতের সমস্যার সমাধান আমরা চাই, তার জন্য আসে মোবাইল। সো তোমাদের কোনো টেনশন নেই, শুধু মনোযোগটা এইদিকে দেওয়াটা চাই। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলি? আমাদের কিভাবে কার্তেশীয় থেকে পোলারে যাব, কিভাবে পোলার থেকে কার্তেশীয়তে আসবো, এতটুকু ক্লিয়ার কিনা আমরা বলি? কিভাবে কার্তেশীয় থেকে পোলারে যাব, কিভাবে পোলার থেকে কার্তেশীয়তে আসবো, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলি? এতটুকু ক্লিয়ার কিনা বলি? ও তার সাথে আরেকটা জিনিস লিখে রাখবো, তুমি যদি থিটাকে ধনাত্মক ধরো, তাহলে থিটার মানটা 0 থেকে শুরু করে 2π পর্যন্ত হবে, এর বাইরে হতে পারবে না। থিটার মানটা 0 থেকে 2π এর বাইরে হইতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখবো। থিটার মানটা 0 থেকে 2π এর বাইরে হইতে পারবে না। এতটুকু ক্লিয়ার কিনা বলি? ওকে, তো এক্ষেত্রে থিটার মান কেন 0 থেকে 2π আমরা একটু করে বলি। যে সেক্ষেত্রে হচ্ছে তোমাকে কোন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। দেখো আমরা কোন সম্পর্কে একটা আইডিয়া দিব ছোট্ট করে, এই আইডিয়াটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ বলে একটা কথা আছে, আমি একটু এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার করি, তাহলে তোমরা এই শর্তটার মিনিং বুঝবা, ঠিক আছে? মানে ভুল হবে না পরীক্ষায়। তো আমি বলি যে
যে আমাদের আইডিয়াটা যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি কোণ আমাদের দুই প্রকার, কোণ আমাদের দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া জ্যামিতিক কোণ, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, আর একটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণটা কিভাবে হিসাব করা হয় জানো? যেমন মনে করো আমাদের এখানে এই কোণটা হচ্ছে মনে করো, এই কোণটা হচ্ছে মনে করো 30 ডিগ্রি। ত্রিকোণমিতির ভাষায় এই কোণটা আবার এখান থেকে আবার ঘুরে আসলে আমাদের আরও 360, এটাকে 390 ডিগ্রিও বলা যাবে। এটাকে আরও একবার ঘুরে আসলে এটাকে 720 750 ডিগ্রিও বলা যাবে। কিন্তু জ্যামিতিক ভাষায় এটাকে শুধু 30 ডিগ্রি বলতে হবে। এর মানে ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা বুঝি এটা যদি দুইবার, মনে করো এই জায়গাটা যদি একবার ঘুরে 360, দুইবার ঘুরে 720, কিন্তু জ্যামিতিকভাবে এতবার ঘুরা সম্ভব না। তাহলে জ্যামিতিক কোণ যখন আমি চিন্তা করব তখন আমাকে চিন্তা করতে হবে সর্বনিম্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর এদিক থেকে সর্বোচ্চ গেলে 360 ডিগ্রি। 360 থেকে 360-এর পর আবার 0 থেকে শুরু। মানে আমরা যেহেতু জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করতেছি, আর জ্যামিতিক কোণটাকে নর্মালি আমরা সবসময় ধনাত্মক ধরি, ওই কারণে আমরা এখানে ঋণাত্মক নিয়ে খুব একটা আলোচনা করব না, আমরা শুধু ধনাত্মক নিয়ে আলোচনা করবো। এর মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তাহলে এই যে জ্যামিতিক কোণ সেটা 0 থেকে শুরু করে 360 ডিগ্রি, বাট ত্রিকোণমিতিক কোণ অসীম পর্যন্ত হইতে পারে। ত্রিকোণমিতিক কোণ অসীম পর্যন্ত হইতে পারে, জ্যামিতিক কোণ হইতে পারে না। ওই কারণে এই ক্ষেত্রে যেহেতু আমরা জ্যামিতিক কোণ বের করতেছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানেই তো জ্যামিতিক কোণ, তাহলে আমাদের এই ক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 0 থেকে শুরু করে 2π পর্যন্ত। এই যে 2π-এর থেকে বেশি হওয়া সম্ভব না, 0 থেকে কম হওয়া সম্ভব না, যেহেতু এটা সবসময় ধনাত্মক। এতটুকু অংশ ক্লিয়ার কিনা বলি, এতটুকু অংশ ক্লিয়ার কিনা বলি। এতটুকু অংশ ক্লিয়ার কিনা বলি। ওকে, তো চারটা কোঅর্ডিনেটের ব্যাপারটা আমরা আগামী দিন ক্লিয়ার করি। আজকে সেটা না করে আজকে আমরা শুধুমাত্র হচ্ছে তোমার এই যে পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যাবে সেটা দেখাই দিই। কার্তেশীয় থেকে পোলারে কিভাবে যাবে সেটা আমরা আগামী দিন দেখাবো। আজকে শুধুমাত্র একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাব, ঠিক আছে? কারণ এখানে কোনো ঝামেলা নেই। আর কার্তেশীয় থেকে পোলারে আসলে চারটা কোঅর্ডিনেটে 4 রকম, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা দেখব হচ্ছে পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যাওয়া যায়, পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যাওয়া যায়। তো তোমাদেরকে আগেই বলছি পোলার থেকে কার্তেশীয়তে যাইতে হলে পোলার মানে হচ্ছে আমি আর এবং থিটা জানি, কার্তেশীয় মানে হচ্ছে এক্স এবং ওয়াই বের করতে হবে। তাহলে আর এবং থিটা দিয়ে এক্স কীভাবে বের করা যায়? এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এবার একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। তাহলে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমি যাব এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আমাদের এই যে পোলার হচ্ছে আর থিটা আর কার্তেশীয় হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আমরা যদি ম্যাথ করি তাহলে আমাদের প্রথম ম্যাথটা আমি একটা ম্যাথ তোমাদেরকে দিই √2 -5/4, এটা বইয়ের একটা ম্যাথ বলা হলো এত। তাহলে তুমি বুঝতেই পারতেছো √2 হচ্ছে একটা মান আর -5/4 এটা হচ্ছে একটা কোণ। তাহলে মান এবং কোণ থাকলে এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা? এটা অবশ্যই আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এত বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। এত বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের দুইটা জিনিস আছে। এই যে আমার এক্স অক্ষ এটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের দুইটা জিনিস আছে। এই এক্স অক্ষের মূলবিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের ডানের যে পজিশনগুলো সেগুলো হচ্ছে পজিটিভ, মানে তুমি এক্স অক্ষের ডান দিকে গেলে এগুলো পজিটিভ মিন করে, আর তুমি বাম দিকে গেলে এটা নেগেটিভ মিন করে। একইভাবে মূলবিন্দুর সাপেক্ষে
আমাদের মূলবিন্দুর ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকে গেলে সেটা পজিটিভ মিন করে, নিচের দিকে গেলে সেটা নেগেটিভ মিন করে, যার কারণে এই পজিশনে যদি কোনো একটা বিন্দু থাকে সেই বিন্দুটার স্থানাঙ্ক হবে পজিটিভ কমা পজিটিভ। কেন? কারণ সে এক্স অক্ষের ডান দিকে যাবে আর ওয়াই অক্ষের উপরের দিকে উঠবে। আবার এই পজিশনে যদি কোনো একটা বিন্দু আনতে চাও সে এক্স অক্ষের বাম দিকে যাবে, ওয়াই অক্ষের উপরের দিকে উঠবে, যার কারণে সেটা হবে মাইনাস কমা প্লাস। আবার এখানে যদি তুমি কোনো একটা বিন্দু আনতে চাও সে এক্স অক্ষের বামে যাবে, ওয়াই অক্ষের নিচে নামবে, এটা হবে মাইনাস কমা মাইনাস। আর যদি এখানে তুমি কোনো একটা বিন্দু চাও তাহলে তোমাকে এক্স অক্ষের ডান দিকে যাইতে হবে, ওয়াই অক্ষের নিচের দিকে নামতে হবে, এটা হবে প্লাস কমা মাইনাস। এটা তোমরা খুব ভালো করেই জানো, এটা তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের এই যে সিচুয়েশানগুলো, যে আমাদের কোন কোয়াড্রেন্টে আমাদের চিহ্নগুলো কেমন হবে সেটা আমরা খুব ভালো করে জানি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনটাতে কেমন, এগুলো তোমরা ছোটোবেলার বিষয়। এবার আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কীভাবে আমরা এই স্থানাঙ্ককে কীভাবে আমরা পোলারে নেব। তাহলে সিম্পল আমি চিন্তা করি এটাকে কম্পেয়ার করতে হবে আর কমা থিটার সাথে। তাহলে তুমি বুঝতেই পারতেছ ভাইয়া আমাদের আর এর মান হচ্ছে, বুঝতেই পারতেছি আর এর মান হচ্ছে √2 এবং আমাদের থিটার মান হচ্ছে -5/4। আর এর মান হচ্ছে √2, থিটার মান হচ্ছে -5/4। আর এর মান হচ্ছে √2, থিটার মান হচ্ছে -5/4। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা x এর মান বের করব। আমরা জানি x হচ্ছে r cos থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি r এর মান হচ্ছে √2, cos থিটার মান হচ্ছে -5/4। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের x এর মানটা কত আসে, x এর মানটা আসবে 1। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা এই জিনিসটা আশা করি জানো, তোমরা সবাই জানো সাইন অফ মাইনাস থিটা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটা। একইভাবে কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কস থিটা। একইভাবে আমাদের যদি আমরা বলি টেন অফ মাইনাস থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস টেন থিটা। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটাকে সাইন থিটা লিখলেও কোনো সমস্যা নাই, কজ অফ মাইনাস থিটাকে কস থিটা লিখলেও কোনো সমস্যা নাই, আবার টেন অফ মাইনাস থিটাকে মাইনাস টেন থিটা লিখলেও কোনো সমস্যা নাই। তবে সাইনের ক্ষেত্রে এটা অবশ্যই মাইনাস চিহ্ন আসবে, কজের ক্ষেত্রে অবশ্যই মাইনাস চিহ্নটা আসবে না, টেনের ক্ষেত্রে অবশ্যই মাইনাস চিহ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে আমরা এটাকে যদি লিখি cos 5/4 তাহলে কোনো সমস্যা নাই। 5/4 মানে কত? 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে √2 × 1/√2, √2 কাটাকাটি, দেখো আনসার আসে 1। এবার আসা হচ্ছে এখানে আমরা যদি বলি y মানে হচ্ছে কত? r sin থিটা। তাহলে আমি যদি বলি r এর মান হচ্ছে √2, সাইন অফ থিটার মান হচ্ছে -5/4। এবার তুমি এদিকে তাকায়া দেখো, সাইন অফ মাইনাস থিটা মানে কি ভাইয়া? √2 × সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, মানে -5/4। বলা যায় না? বলা যায় তো? অবশ্যই বলা যায়। তাহলে মাইনাসটা সামনে আসলো, -√2 × সাইন 5/4। সাইন 5/4 মানে 45 ডিগ্রি, মানে হচ্ছে √2 × সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, √2 কাটাকাটি -1 আসলো। এবার আমি যদি যাচাই করি আমার আনসারটা কারেক্ট কিনা, সেটা যদি আমি যাচাই করি তাহলে যাচাই করতে পারবো। তাহলে সিম্পল কীভাবে ভাইয়া? x এর মান আসলো 1, y এর মান আসলো -1। তাহলে আমি যদি এখানে একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, আমি এটা মুছে ফেলি, আমি যদি এখানে একটা কোয়াড্রেন্ট চিন্তা করি তাহলে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ। তাহলে x এর মান পজিটিভ মানে পজিটিভ দিকে 1 একক, y এর মান নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ দিকে 1 একক। এর মানে এটাই হচ্ছে আমার 1, -1 বিন্দু x y এর মান, এবং তাদের মতে এটা হচ্ছে √2, 5/4। তাহলে এর মানে হচ্ছে এই অংশের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে √2, এই অংশের দৈর্ঘ্যটা হচ্ছে √2, আর এই যে থিটাটা হচ্ছে -5/4। আসলে ঠিক কিনা দেখো তো? জি ভাইয়া ঠিক। কেন? কারণ ভাইয়া এটাই হচ্ছে আমাদের পোলারের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আমাদের আদি রেখা। এই আদি রেখা থেকে আমি কোন দিকে গেছি? ঘড়ির কাঁটার দিকে গেছি। ঘড়ির কাঁটার দিকে গেলে কোনটা কিন্তু নেগেটিভ হয়, এই যে কোনটা নেগেটিভ? 5/4। কোনটা নেগেটিভ? 5/4। তাহলে -5/4। এর মানে আমাদেরটা ঠিক আছে যে √2 -5/4। যদি এটা যাচাই করার দরকার নেই, তুমি করে দিলে আনসার মিলে যাবে। বাট উল্টা প্রসেসটা করতে গেলে কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্ট, সেটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। এবং আগামী ক্লাসটাই হবে আমাদের কি, আজকে কী বার? আজকে হোপফুলি আজকে রবিবার।
তাহলে আজকে রবিবার মানে আগামী ক্লাসটা কী বারে পড়ে? মঙ্গলবার পড়ে। মঙ্গলবার কয় তারিখ পড়ে আমাকে একটু দেখতে হবে। মঙ্গলবার কয় তারিখ? 2 তারিখ পড়লে আমি আবার ঝামেলায় পড়ব না। মঙ্গলবার 1 তারিখ পড়ে, দ্যাট মিনস ক্লাস নেওয়া যাবে। মঙ্গলবার 1 তারিখ পরে ক্লাস নেওয়া যাবে, কারণ আমি আবার 2 তারিখে একটু ঢাকা থাকতে হবে হয়তো। তাহলে 1 তারিখ পরে মঙ্গলবার, এর মানে আমাদের আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার, তাও এই গ্রুপে ঠিক রাত 9টায়। এই গ্রুপে ঠিক রাত 9টায় মঙ্গলবারই হচ্ছে আমাদের আসল জিনিসগুলো শুরু। আমাদের আসল জিনিসগুলো সেই মঙ্গলবারই আমরা শুরু করব। সেই মঙ্গলবারেই শুরু করব আমাদের আসল ক্লাস। সরল লেখা যে কত জস জিনিস সেটা আমরা দেখব। অনেকে সরল লেখায় খুব ভয় পায়, ভয় পাওয়ার কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিক থেকে যদি খুব সুন্দর করে গুছাই পড়ো না, জিনিসটা মারাত্মক লেভেলের ইজি মনে হবে, মারাত্মক লেভেলের ইজি। তোমাকে আমি একটা কথা বলি, ম্যাথে জিনিসটা বেসিক ক্লিয়ার করতে হয়, মন থেকে করতে হয়, তাহলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নয়, ভয়ঙ্কর কোনো জিনিসই নয়। তুমি খুব ইজিলি ম্যাথ করতে পারবা যদি বেসিক ক্লিয়ার করো। ম্যাথ এমনভাবে করতে হবে, এমন না যে বইয়ের এই ম্যাথটা আমি পারি, বলতে হবে আমি সরল লেখা পারি। এর মানে যেই বইয়ের যেই ম্যাথ দাও না কেন সমস্যা আমার নাই, কারণ বেসিকে আমার কোনো ঝামেলা নাই। সো বেসিকটা ফকপকা থাকলে নিজে নিজে ম্যাথ করতে পারো। আমার ক্রেডিটটা কোন জায়গায়? আমার ক্রেডিটটা এই জায়গায়, তোমাকে আমি এমনভাবে প্রস্তুত করব যাতে করে তুমি কোনো একটা ম্যাথ দেখলেই করে ফেলতে পারো। সরল লেখার সবচেয়ে একটা বড় সুবিধা, ম্যাথের মধ্যে বলা থাকে কি করতে হবে প্রত্যেকটা, মানে ম্যাথের প্রশ্নটা যদি তুমি বুঝতে পারো, প্রশ্ন বুঝার মতো জ্ঞান যদি তোমার থাকে, প্রশ্নের মধ্যে আনসার দেওয়া থাকে, প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে তুমি এটা করো, প্রশ্নের মধ্যেই বলা থাকে তুমি এটা করো। সরলরেখার মজা এটা, সব কিছু প্রশ্নের মধ্যে বলা থাকে, বেশি সেরা। হ্যাঁ, অনেকে বলতেছে ফুল পড়াবো কিনা। আমরা প্রাথমিকভাবে হচ্ছে 3A এবং 3B এতটুকু পর্যন্ত আমরা এই গ্রুপে ইনশাল্লাহ ক্লাস দেওয়ার ইচ্ছা আছে, যতটা ক্লাস লাগে, বা হয়তো আমরা 4টা ক্লাসের মতো দিব। এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের পেইডে করতে হবে অ্যাকচুয়ালি। আর হচ্ছে তোমার পেইডে আমাদের থাকবে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক পুরোটা প্লাস সরল লেখা, এই পুরোটা একটা কোর্স থাকবে। ম্যাট্রিক্স নির্ণায়ক প্লাস সরল লেখা এই পুরোটার উপর একটা কোর্স থাকবে, সেই কোর্সটা থাকবে। তবে আমরা শুরুতে সরল লেখা পড়তেছি, এই যে আমাদের পেইডেও এভাবে চলতেই থাকবে সরল লেখাটা। তো প্রথম দিকে আমাদের কিছু ক্লাস আমাদের ফ্রি থাকবে, যারা যাচাই করবে তারা যাচাই করতে পারবে। আর এখানে আমরা মোটামুটি 2টা অধ্যায় ইনশাল্লাহ শেষ করে দেওয়ার ইচ্ছা আছে প্রথম দিকের। এই বেসিকগুলো ক্লিয়ার করলে পুরো সরল লেখায় কোনো সমস্যা হবে না। প্রথম দিক থেকে তোমাদের বেসিকগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সরলে খুবই ইজি, খুবই ইজি। আহনাফ মাহমুদ মাহি, কোর্স কি লাইভে হবে? হ্যাঁ, এই কোর্সটা পুরোটাই লাইভে হবে, এই কোর্সটা পুরোটাই লাইভে হবে, পুরোটাই লাইভে হবে। পেইড ক্লাস যেগুলো সেগুলো লাইভে হবে, প্রত্যেকটা ক্লাসই লাইভে হবে। আর এগুলোর ক্ষেত্রে আবার তোমাকে স্পেশাল শিট দেওয়া হবে। যেমন আমাদের এখন মডুলাসের স্পেশাল শিট আসছে, সেক্ষেত্রে ম্যাথের যে শিটগুলো তুমি এই যে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে বেসিক শিট দেওয়া হবে, লেকচার শিটটা, যেখানে প্রত্যেকটা ম্যাথগুলো গুছায় অনেকগুলো ম্যাথ সলভ করা থাকবে। তারপর হচ্ছে একটা সিকিউ শিট পাবা, যেখানে তোমার বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে, প্লাস প্র্যাকটিসের জন্য অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, আবার সেগুলো আবার সলভ করে দেওয়া আছে। এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ ডিটেলস সমাধান করা আছে। আর বোর্ডে যেগুলো আছে প্রিভিয়াসলি, আবার এক্সট্রা অনেকগুলো এমসিকিউ আছে, 2টা শিট। আবার তুমি একটা শিট পাবা হচ্ছে এই যে কি বলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের, মানে প্রিভিয়াস ইয়ার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো ছিল তার একটা শিট পাবা। আর একটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকের শিট পাবা। আর একটা হচ্ছে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং লেকচার শিট পাবা, যে লেকচার শিটে তুমি অনেকগুলো শর্টকাট পাবা, যতগুলো শর্টকাট দরকার, যত ধরনের প্রশ্ন দরকার সবগুলো তুমি সেখানে পেয়ে যাবা। ওটা হচ্ছে লেকচার শিটটা। লেকচার শিট যেটা, সেটার মধ্যে তুমি সব কিছু গুছিয়ে পেয়ে যাবা, যে তোমার এক্সট্রা যে জিনিসগুলো শর্টকাট বলো, যত ধরনের শর্টকাট আছে সব কিছু তুমি সেখানে পেয়ে যাবা। আর তোমাকে বই ফলো করতে হবে। অ্যাকচুয়ালি আমি ফলো করি হচ্ছে 2টা বই, একটা হচ্ছে অক্ষরপত্র আর একটা হচ্ছে কেতাব স্যার। এই 2টা বই ফলো করে আমি করাই। তো তোমার বাসায় অক্ষরপত্র বা কেতাব স্যার যে কোনো একটা থাকলে হবে, তবে মেইনলি আমি স্ট্রাকচারটা ফলো করি অক্ষরপত্রের। সেক্ষেত্রে তোমার বাসায় যদি অক্ষরপত্র প্রকাশনীর বই থাকে অসীম কুমার সাহা স্যারের, তাহলে এটা হচ্ছে তোমার জন্য বেস্ট আর কি, এটা হচ্ছে বেস্ট। আইমানুদ্দিন, ফেড বেসের জন্য আবার পে করা লাগবে? না না, যারা আমাদের 22 বেসের, যারা আমাদের ফার্স্ট ইয়ার ম্যাথ ফেড বেসে আছে, তাদের অলরেডি মিরাজ কিন্তু একবার সরলরেখার ক্লাস নিছে, তারা যদি আবার এই কোর্সটা করতে হয় তাদেরকে আবার এক্সট্রা করে টাকা দিতে হবে না। সে তো আমার
কোর্সের স্টুডেন্ট, সে তো আমার পেইডের স্টুডেন্ট। সো পেইডের স্টুডেন্টের জন্য আবার তুমি বলতে পারো হচ্ছে সেক্ষেত্রে মিরাজ ক্লাস নিয়েছিল, এক্ষেত্রে আমার ক্লাসের মাধ্যমে তুমি আবার রিভিউ করতে পারবে, তাদেরকে আবার কোনো টাকা পে করতে হবে না। পেমেন্টটা থাকবে হচ্ছে 1000 টাকা, যে ম্যাট্রিক্স নির্ণায়ক একেবারে বেসিক টু প্রো লেভেল পর্যন্ত পুরোটা, আর সরলরেখা বেসিক টু প্রো লেভেল পর্যন্ত পুরোটা, মানে এমনভাবে ব্যাকআপ দেওয়া হবে যাতে করে তোমার অ্যাডমিশন শুদ্ধ ব্যাকআপ হয়ে যায় খুব সুন্দর করে। আর মাঝখানে যত শর্টকাট আছে সেগুলো ইনশাল্লাহ বলে দেওয়া হবে, তাহলে আশা করি সমস্যা হবে না। এটা হচ্ছে তোমার ফুল কোর্সটা থাকবে হচ্ছে আমাদের 1000 টাকার একটা প্যাকেজ কোর্স থাকবে, এভাবে চলবে আর কি। অনেকগুলো মানে বেসিক ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্লাস দেওয়া হবে, যতগুলো দরকার আর কি। চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেকটা টাইপসের একটা করে ম্যাথ করে দেওয়া হবে। আর তোমাদের প্রবলেম থাকলে প্রবলেমগুলো সমাধান তো আছে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে বৃহস্পতিবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।